Okay, assalamu alaikum everyone. Could you please let me know whether you can listen to me or not? If you can listen to me, you can write down yes in the chat box. Okay, thank you very much for your quick response. Let's get started. In this class, we are going to talk about MCQ, MCQ of reading module. Okay, MCQ of reading module. MCQ নিয়ে যদি বলি, MCQ is something a bit that is core skill. Core skill আসলে কি? MCQ সলভ করার জন্য আমাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিং যে অ্যাবিলিটি সেটা অবশ্যই থাকতে হবে এবং এমসিকিউ এর জন্য যে মেইন স্কিলটি প্রয়োজন হয় সেটাকে আমরা বলি ইন্টেন্সিভ রিডিং। অর্থাৎ আমরা একটা প্যাসেজ পড়ে বা অনেকগুলো লাইনস পড়ে সেগুলো কতটুকু বুঝলাম সেই স্কিলটাই আসলে আমাদের রিডিং এ চেঞ্জ হয়, রাইট? নো, ইটস নট আবরার স্যার। আই এম someone who is conducting the class of Abrar sir, and in absence of him I'm taking the class, and my name is Tarek. Maybe I'm not familiar to you guys. Okay. So let's get started. এমসিকিউ নিয়ে যা বলছিলাম যে এমসিকিউ হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল। যাদের রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা খুব সহজেই এমসিকিউ গুলো বুঝতে পারি। আর পাশাপাশি এমসিকিউ তে যে স্কিলস গুলো টেস্ট হবে, আমি ইন্টেন্সিভ রিডিং পড়ে কতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে নাম্বার ওয়ান। এবং নাম্বার টু, আমি এমসিকিউ এর যে সবচেয়ে ফেমাস মেথড বলা হয় সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেস। এলিমিনেশন প্রসেস আসলে কি? এলিমিনেশন প্রসেসটা হচ্ছে আপনি পার্টিকুলার একটা পয়েন্ট পড়বেন, ওকে। সো এলিমিনেশন প্রসেস নিয়ে বলছিলাম। এলিমিনেশন প্রসেস হচ্ছে দ্যাট ইজ সামথিং আপনাকে হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট পড়তে হবে। পড়ার পরে আপনি অপশনস গুলো ওয়ান বাই ওয়ান একটা একটা করে বাদ দিবেন, দ্যাট মিন্স এলিমিনেট করবেন, যেটাকে আমরা বলি এক্সক্লুজ অর সামথিং লাইক। কোনো অপশন গুলো আপনি ওয়ান বাই ওয়ান, যে কোন অপশন গুলো রিলেভেন্ট না সেগুলো আপনি বাদ দিয়ে দিচ্ছেন, সেগুলোকে বেসিকলি বলা হয় এলিমিনেশন প্রসেস। Would you please tell me the topic details, means Cambridge series and test number? আচ্ছা, আমি আপনার কোয়েশ্চেনটা আসলে বুঝিনি, আহ, আরিফুল হক, আপনি যেটা বললেন। তো এবার রিডিং সলভের প্রতি আমরা সেই ওভারঅল লিসনিং এমসিকিউ যে বিষয়গুলো আছে আমরা সেগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং এ ট্রাই করবো। শুরুতে আমরা একটু আমাদের প্যাসেজের টাইটেলটা পড়ে নিই। আমাদের প্যাসেজের টাইটেল হচ্ছে দ্য মুভ, দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড অন দ্য মুভ, দ্য ওয়ার্ল্ড অন দ্য মুভ। আচ্ছা, এবার যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো যদি আমরা ক্লোজলি লুকেট করি, এমসিকিউ প্রথম যে এমসিকিউটা আছে, অ্যাজ এ ইয়াং ম্যান ওয়েগনার। আচ্ছা, একজন ইয়াং ম্যান হিসেবে ওয়েগনার কি ছিলেন? আবার নেক্সট কোয়েশ্চেন আছে, ওয়েগনার বিকেম ফেমাস, ওয়েগনার ফেমাস হয়েছিলেন। দেন হচ্ছে ওয়েগনার থিওরি অফ কনফিডেন্সিয়াল, সরি কন্টিনেন্টাল ড্রাফট, ওয়েগনারের যে কন্টিনেন্টাল ড্রাফট নিয়ে যে থিওরি। আচ্ছা, আমরা শুরুতে ফাইন্ড আউট করি যে ওয়েগনার যে ব্যক্তি, ওনাকে নিয়ে ইনফরমেশন আসলে কোন জায়গায় স্টার্ট হয়েছে। দিস ইজ প্যারাগ্রাফ এ। আপনারা একটু প্যারাগ্রাফ এ তে ক্লোজলি লুকেট করবেন যে এই পোর্শনে ওয়েগনার নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা। ইফ গিভেন ইউ ক্যান রাইট ইয়েস। আমরা একটু ক্লোজলি লুকেট করব এবং ফাইন্ড আউট করতে ট্রাই করব যে ওয়েগনার নিয়ে আলোচনা আছে কিনা প্যারাগ্রাফ এ তে।
ওকে, আমার কাছে মনে হচ্ছে প্যারাগ্রাফ এ তে ওয়েগনার নিয়ে কোনো আলোচনাই নাই। এবার একটু প্যারাগ্রাফ বি টা একটু লোকেট করি। প্যারাগ্রাফ বি, স্ক্যানিং করবেন। স্ক্যানিং স্ক্যানিং মানে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন খোঁজা, প্যাসেজে পার্টিকুলার একটা ইনফরমেশন খোঁজা। আমাদের কিওয়ার্ড হচ্ছে ওয়েগনার। তো খুঁজবেন যে ওয়েগনার কোন পোর্শনে আছে। কোন পোর্শনে আছে ওয়েগনার? আমার কাছে মনে হচ্ছে প্যারাগ্রাফ বি তেও ওয়েগনার নাই, বাট প্যারাগ্রাফ সি এর একদম ফার্স্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি ওয়েগনার। একদম ফার্স্ট লাইন অফ প্যারাগ্রাফ সি এর ফার্স্ট লাইনে আমরা ওয়েগনার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এই জায়গায় লিখে আছে ওয়েগনার। তো আমরা একটু পড়তে চাই এবার ওয়েগনারের কোয়েশ্চনের যে ডিমান্ড। এজ এ ইয়াং ম্যান, একজন ইয়াং ম্যান হিসেবে ওয়েগনার, ইয়াং ম্যান হিসেবে ওয়েগনার কি বি প্যারাতে কি ওয়েগনার আছে? কত নাম্বার লাইনে একটু বলবেন বি প্যারাতে? বি এর শেষে ইয়া, হ্যাঁ এই পোর্শন থেকে স্টার্ট হয়েছে, আলফ্রেড ওয়েগনার। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। আলফ্রেড ওয়েগনার, হ্যাঁ আলফ্রেড ওয়েগনার নিয়ে যে আলোচনাটা আছে, এই পোর্শন আছে দ্য ম্যান হু প্রপোজড এন্ড প্রুভ দ্যাট কন্টিনেন্টস ওয়ার ওয়ান্স জয়েন্ট টুগেদার। কন্টিনেন্ট সবগুলো, যতগুলো মহাদেশ ছিল সবগুলো আগে একসাথে জয়েন্ট ছিল। আলফ্রেড ওয়েগনার ওয়াজ নট টেকেন সিরিয়াসলি ইন হিজ লাইফ টাইম। আলফ্রেড ওয়েগনারকে খুব বেশি সিরিয়াসলি নেওয়া হয় নাই ওনার জীবন দশায়, যে ওনাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়া হয় নাই। দেন ওয়েগনার ওয়েগনার হ্যাড অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন ডিসকভারি। ওয়েগনার সব সময় আবিষ্কার, নতুন কোনো কিছু আবিষ্কার করা, তার বিষয়ে সব সময় উনি ইন্টারেস্টেড ছিলেন। বর্ন ইন 1880, 1880 সালে। ও আপনারা কি আনমিউট হতে যাচ্ছেন? আনমিউট হলে প্রবলেম কি হয় যে সবার একটু সাউন্ড আসে, এডিশনাল সাউন্ড এটা। ওকে, সো ইউ হ্যাভ বিন গিভেন দ্য পারমিশন টু আনমিউট ইয়োরসেলফ, ইউ ক্যান। হ্যাঁ, আপনারা এবার চাইলে করতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে আপনি এত মানে ফাস্ট যাচ্ছেন যে আহ, ধরতে প্রবলেম হচ্ছে। জি আর স্যার, হচ্ছে স্যার আপনি এটা অনেক ক্যামব্রিজ। ফাস্ট যাচ্ছেন। আর এটা ক্যামব্রিজের কত নম্বর প্যাসেজ আমরা এটা সেটা জানতে চাচ্ছি। এটা আসলে কেমব্রিজের মেটেরিয়ালস না, তো এটা ব্রিটিশ কাউন্সিলেরই একটা মেটেরিয়ালস, বাট দিস ইজ নট ফ্রম ক্যামব্রিজ। ওকে। স্যার একটু স্লো যাবেন, বিকজ মানে আনমিউটও করা যাচ্ছিল না, তো সো কোয়েশ্চেনও করতে পারছিলাম। That's জি right. বলেন, And কোয়েশ্চন থাকলে বলেন। না স্যার, ওই যে ফার্স্ট যে আমাদের কি কি ইয়ে করতে হবে যখন এমসিকিউ এর ক্ষেত্রে, প্রথমে আমাদের স্ক্রিনিং করতে হবে, রাইট? যে আমি আমার কোন কিওয়ার্ড গুলোকে হাইলাইট করতে হবে, তারপর ওইটা প্যাসেজে খুঁজবো, তাই না? জি জি। তো তারপর স্যার যে অপশন গুলোকে আমরা কিভাবে ইয়ে করব, যে কোন অপশনটা বাদ যাচ্ছে বা চুজ করব, এখানে কি আমরা ফার্স্টে দেখবো অপশনে কোনগুলো নেই, নাকি কোনটা ফোকাস করে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার চুজ করবো? একটু স্যার আচ্ছা, আরেকবার রিপিট আমরা করতে। আমরা বেসিকলি এলিমিনেশন যদি প্রসেসে আপনি যাব। আরেকবার রিপিট করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমি রিপিট করছি না। আমরা এলিমিনেশন প্রসেসে যাব। এলিমিনেশন প্রসেস হচ্ছে আমাদের ক্যামব্রিজের যে রিডিং গুলো আছে সেগুলোতে ইউজুয়ালি 4টা অপশন দেওয়া থাকবে, এ বি সি এন্ড ডি। তো ফার্স্ট অফ অল আমরা কোয়েশ্চন থেকে কিওয়ার্ড নিব। কোয়েশ্চন থেকে কিওয়ার্ড নিয়ে আমরা প্যাসেজে গিয়ে একটা পোর্শন, ওই কিওয়ার্ড রিলেটেড যে ইনফরমেশন আছে সেগুলো পড়বো। পড়ার পরে আমরা এবার কোয়েশ্চনে চলে আসবো। কোয়েশ্চনে এসে দেখবো যে কোন অপশন গুলো অটোমেটিকলি বাদ হয়ে যাচ্ছে। যে অপশন গুলো বাদ হয়ে একদম ফাইনালি একটা অপশন থেকে যাবে, এবং ফাইনাল অপশনটাই আসলে আমাদের অ্যান্সার হবে। আর যে অপশন গুলো আমরা ওয়ান বাই ওয়ান বাদ দিয়ে দিলাম, দিস ইজ অল অ্যাবাউট কল্ড এলিমিনেশন প্রসেস। হোপফুলি একটা কোয়েশ্চেন আমরা যদি সলভ করি আপনাদের কাছে এটা একটু আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিক্যাল হবে। এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে থিওরি, রাইট? তো আমরা একটা কোয়েশ্চন সলভ করি, হোপফুলি ইট উইল বি ক্লিয়ার টু ইউ গাইস।
তো আমাদের কোয়েশ্চেনের কিওয়ার্ড হচ্ছে অ্যাজ ইয়াং ম্যান হিসেবে ওয়েগনার। আমরা এই পোর্শনে পড়ছিলাম, ওয়েগনার হ্যাড অলওয়েজ বিন ইন্টারেস্টেড ইন ডিসকভারি। ওয়েগনারের সবসময় একটা ইন্টারেস্ট ছিল ডিসকভারিতে, কোনো কিছু আবিষ্কার করার একটা টেন্ডেন্সি ছিল, বা ওই বিষয়ে ওনার বেশি আগ্রহ ছিল। বর্ন ইন 1880, 1880 সালে উনি জন্মগ্রহণ করেন বার্লিনে। হি গ্রাজুয়েটেড ইন অ্যাস্ট্রোনমি। উনি অ্যাস্ট্রোনমিতে, জ্যোতির্বিদ্যা যে সাবজেক্ট, সেই সাবজেক্টে উনার পড়াশোনা কমপ্লিট করেন বা অনার্স কমপ্লিট করেন, গ্রাজুয়েশন যেটা আমরা কি বুঝি। বাট ডিসাইডেড টু এক্সপ্লোর, কিন্তু, বাট মানে হচ্ছে কিন্তু, আর কিন্তু মানে হচ্ছে আগের ইনফরমেশনটা লেস প্রায়োরিটি পাবে, পরের ইনফরমেশনটা বেশি প্রায়োরিটি পাবে। তো বাট ডিসাইডেড টু এক্সপ্লোর, এক্সপ্লোর মানে হচ্ছে কোনো কিছুর সন্ধান করা। এক্সপ্লোর, কি এক্সপ্লোর করতে চাইছেন? আদার সায়েন্টিফিক প্রিন্সিপালস, সায়েন্টিফিক বৈজ্ঞানিক যে মতবাদ গুলো আছে, যে থিওরি গুলো আছে, উনি সেগুলোতে এক্সপ্লোর করতে চাইছেন বা একটু আবিষ্কার করতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন। নোটেবলি, নোটেবলি হচ্ছে যে একটা এক্সাম্পল দিচ্ছি, নোটেবলি ক্লাইমেট স্টাডিজ। তো উনি মেইনলি ক্লাইমেট স্টাডিজে ফোকাস করছেন। তাহলে আমি যা বুঝলাম যে উনি গ্রাজুয়েশন করলেন অ্যাস্ট্রোনমিতে, আর উনি পরবর্তীতে এক্সপ্লোর করা স্টার্ট করলেন সায়েন্টিফিক ডিসিপ্লিনস এর মধ্যে। তার মধ্যে একটা পার্ট ছিল ক্লাইমেট স্টাডিজ। এবার কেন উনি এই কাজগুলো করছেন সেটা বিকজ দিয়ে এক্সটেনশন করা আছে। বিকজ, বিকজ হি ওয়ারিড দ্যাট, উনি ওয়ারিড ছিলেন বা উনি উদ্বিগ্ন ছিলেন, অ্যাজ এন অ্যাস্ট্রোনমার, একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবে, হি মাইট নট বি এবল টু মেক দ্য গ্রেট ডিসকভারি। হয়তো উনি কোনো বিশাল কোনো ডিসকভারি, আবিষ্কার উনি করতে পারবেন না। এটা ওনার একটা ওয়ারিড হওয়ার একটা বিষয় ছিল। হি ওয়াজ সার্চিং ফর, যে বিষয়টা তিনি সার্চ করছিলেন। আমরা তাহলে বুঝতে পারলাম এই টোটাল পোর্শন পর্যন্ত যে ওয়েগনার যে ভদ্রলোক, উনি সবসময় ইন্টারেস্টেড ছিলেন ডিসকভারি, আবিষ্কারের ব্যাপারে। দেন 1880 সালে ওনার জন্ম হয় বার্লিনে। তারপরে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাস্ট্রোনমিতে, কিন্তু উনি পরে ডিসাইডেড করেছেন যে উনি স্টাডি, এক্সপ্লোর মানে এই জায়গায় ক্লোজ এক্সামিনেশন, গবেষণা বোঝাচ্ছে। উনি গবেষণা করবেন সায়েন্টিফিক ডিসিপ্লিন নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে ক্লাইমেট স্টাডিজ। কেন তিনি ওই বিষয়টাতে স্টাডি করবেন? বিকজ হি ওয়ারিড, উনি উদ্বিগ্ন ছিলেন যে অ্যাস্ট্রোনমিতে যদি উনি অ্যাজ এন অ্যাস্ট্রোনমার, একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবে উনি আসলে কোনো বড় ধরনের আবিষ্কার করতে পারবেন না। বলছে দেখেন, মাইট নট বি এবল, সক্ষম হবেন না। তো এবার কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর ডান, কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর নিচে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। আপনাদের কাজ হচ্ছে এই যে ইনফরমেশনটা পড়লাম তার উপর বেস করে সবাই একটু চ্যাট বক্সে অ্যান্সার লিখবেন, কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে। এ, বি, সি। আচ্ছা, অপশন এ তে বললো মেড আ ডিসকভারি অ্যাবাউট অ্যাস্ট্রোনমি। উনি অ্যাস্ট্রোনমিতে ডিসকভারি, কোনো কিছু আবিষ্কার করেছেন। আচ্ছা, উনি কি ডিসকভারি করেছেন, নাকি উনি অ্যাস্ট্রোনমি সাবজেক্টটা স্কিপ করে সায়েন্টিফিক ডিসিপ্লিনে চলে গেছেন? উনি কি কোনো কিছু আবিষ্কার করেছেন? নো, উনি কোনো কিছু আবিষ্কার করেন নাই। তাহলে উনি অ্যাস্ট্রোনমিতে চলে গেছেন। আমার কাছে মনে হচ্ছে এই অপশনটা আমাদের ফলস মনে হচ্ছে, অর্থাৎ এই প্রথম অপশনটি আর হলো না। এবার আমরা সেকেন্ড অপশনে যাচ্ছি, চেঞ্জড দ্য ফোকাস অফ হিজ স্টাডিজ। ওনার পড়াশোনার, গবেষণার যে ফোকাস, সেই ফোকাসটা উনি চেঞ্জ করেছেন। এটা কি হতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক, ক্যান ইট বি ইয়েস অর নো? ইয়েস। এবং সেটাই বললো যে উনি অ্যাস্ট্রোনমি থেকে কিসে চলে গেছেন? সায়েন্টিফিক ডিসিপ্লিনে। সো এই অপশনটা আমরা আমাদের রাখছি। অপশন সি তে যেটা বললেন, স্টাডিড ক্লাইমেট সায়েন্স এট ইউনিভার্সিটি। উনি ইউনিভার্সিটিতে ক্লাইমেট সায়েন্স পড়াশোনা করেছেন। উনি ক্লাইমেট সায়েন্স পড়াশোনা কোন পোর্শনে করেছেন? ইউনিভার্সিটিতে। আচ্ছা, উনি কি ইউনিভার্সিটিতে, এই জায়গায় আমাদের
এই লাইনটা একটু ক্লোজলি পড়লে এই অপশনটার অ্যান্সার আমরা পেয়ে যাব। হি গ্রাজুয়েটেড ইন অ্যাস্ট্রোনমি, উনি অ্যাস্ট্রোনমিতে গ্রাজুয়েশন করতেন, তাহলে কি উনি আসলে ক্লাইমেট চেঞ্জে করেছেন? ইয়েস অর নো? নো, ক্লাইমেট চেঞ্জে করেন নাই। তাহলে আমাদের এই অপশনটা কমপ্লিটলি ফলস, কমপ্লিটলি ফলস। নাও আমরা একটু লোকেট করি, তো এই অপশনটা তাহলে হচ্ছে না, অপশন সিও এলিমিনেটেড। ফাইনালি হি ওয়াজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, উনি অনেক হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ছিলেন। এটা নিয়ে কি কোনো ইনফরমেশন আসলে দেয়া আছে আমাদের এই পোর্শন পর্যন্ত? নো, এটা নিয়ে কোনো ইনফরমেশন দেয়া নাই। তো দিস ইজ কমপ্লিটলি নট গিভেন। সো হোয়াট ইজ আওয়ার কারেক্ট আনসার? আওয়ার কারেক্ট আনসার ইজ বি, চেঞ্জড দ্য ফোকাস অফ হিজ স্টাডিজ। আর তারই প্যারাফ্রেজিং ছিল যে he graduated in astronomy but decided to explore other scientific disciplines. তো অ্যান্সার হচ্ছে বি। তো হোপফুলি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যে মেথডে করলাম, দিস ইজ কল্ড এলিমিনেশন প্রসেস। আমরা একটা কিওয়ার্ড নিলাম, পার্টিকুলার একটা পয়েন্ট পড়লাম, তারপরে একটা একটা করে অপশন আমরা এলিমিনেট করলাম, বাদ দিয়ে দিলাম। দিস ইজ কল্ড দ্য প্রসেস। তো গাইজ লেটস আমরা নেক্সট কোশ্চেনটা একটু লোকেট করি। নেক্সট কোশ্চেনটা লিখে আছে দেখেন, ওয়াগনার বিকেম ফেমাস। ওয়েগনার ফেমাস ফেমাস হয়েছিলেন কিসের জন্য? যখন আপনি পাবেন যে ফেমাস ফর, তার মানে এই জায়গায় রিজন খুঁজতে হবে যে উনি কিসের জন্য ফেমাস হয়েছিলেন। ফেমাস মানে তো আমরা বুঝি বিখ্যাত হওয়া, রাইট? এবার আমরা আহ দিস পোর্শন, এই পোর্শন পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আমরা পরের পার্টটা একটু পড়ি। লিখে আছে দেখেন, ডিউরিং হিজ লাইফ টাইম। লাইফ টাইম মানে তার জীবনে। হি ওয়াজ বেস্ট নোন ফর, এই যে বেস্ট নোন ফর, এটাই হচ্ছে ফেমাস ফর। বেস্ট নোন ফরটাই হচ্ছে মেইনলি ফেমাস ফর। তো হি ওয়াজ ফেমাস ফর অর বেস্ট নোন ফর হিজ ডেয়ারিং রিসার্চ। ডেয়ারিং মানে ভয়ানক বা সাহসী। আপনি যদি বলেন যে সাহসী রিসার্চ, সাহসী গবেষণা, কোন জায়গায় সেই সাহসী গবেষণা? ইন এন আনএক্সপ্লোরড রিজিয়ন। আনএক্সপ্লোরড মানে হচ্ছে যেই জায়গায় আর কেউ পূর্বে গবেষণা করেন নাই। তাহলে তিনি খুব বেশি পরিচিত ছিলেন তার সাহসী গবেষণা। যে সাহসী গবেষণাটা উনি কোন জায়গায় করছেন? আনএক্সপ্লোরড রিজিয়ন। আনএক্সপ্লোরড রিজিয়ন হলো যেই জায়গায় এর পূর্বে আর কেউ কোনো গবেষণা করেন নাই। আচ্ছা, সেই আনএক্সপ্লোরড রিজিয়নটা হচ্ছে গ্রিনল্যান্ডের নর্থ ইস্টার্ন কোস্টে, হোয়ার হি স্টাডিড রিমোট গ্লেশিয়ার্স। যে যেই জায়গায় উনি রিমোট গ্লেশিয়ার্স, রিমোট মানে দূরবর্তী, গ্লেশিয়ার্স আইস, এগুলো নিয়ে উনি পড়াশোনা করেছেন। অ্যান্ড ওয়াইন্স হাই ইন দা অ্যাটমসফিয়ার। ওয়াইন্স অর্থাৎ বাতাসের যে উচ্চতা বা যে বাতাসের যে একটা প্রেসার, সেই বিষয়টা অ্যাটমসফিয়ারে বাতাসের যে অবস্থান, বাতাসের যে প্রেসার, সেটা নিয়ে উনি পড়াশোনা করতেন। দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনফরমেশন। তাহলে আমরা যে সামারি বুঝতে পারলাম যে উনি মেইনলি বেস্ট নোন বা ওয়েল নোন ছিলেন কিসের জন্য? ওনার সাহসী পদক্ষেপ বা কোন জায়গায় উনি রিসার্চ করতেন? আনএক্সপ্লোরড রিজিয়নে। তো এবার সবগুলো অপশন আমরা একটু লোকেট করি, অপশন এ বি সি, সবগুলো অপশন আমরা পড়বো, পরে কারেক্ট আনসারটা একটু লেখার ট্রাই করবো কোনটা হতে পারে। অপশন এ তে বললো ওয়ার্কিং ইন ডেঞ্জারাস কন্ডিশন। ডেঞ্জারাস কন্ডিশনে কাজ করার জন্য। ক্যান ইট বি মেস্ট? এটা হতে পারে? ওকে, এটা হতে পারে না, আপনাদের কাছে মনে হচ্ছে এটা হবে না। ওকে, ডিসকভারিং এ পার্ট, ডিসকভারিং এ পার্ট অফ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের একটা পার্ট উনি ডিসকভার করছেন। আচ্ছা, উনি কি কোনো গ্রিনল্যান্ডের পার্ট ডিসকভার করছেন? গ্রিনল্যান্ডের পার্ট ডিসকভার করতে, ফর এক্সাম্পল গ্রিনল্যান্ডের রিজিয়ন হচ্ছে এতটুকু জায়গা, যাইয়া উনি আরেকটা পার্ট এদিকে খুঁজে পেয়েছেন, তাহলে এই ধরনের কি কোনো তথ্য দেয়া আছে উনি গ্রিনল্যান্ডের একটা পার্ট উনি খুঁজে বের করছেন? কোনো ইনফরমেশন আছে? নো। আমাদের অপশন বি কমপ্লিটলি নট গিভেন। উনি গ্রিনল্যান্ডে রিসার্চ করছেন কিন্তু গ্রিনল্যান্ডের কোনো পার্ট উনি ডিসকভার করেন নাই।
নেক্সট, মেজারিং এয়ার টেম্পারেচার। এয়ার এর মধ্যে কতটুকু টেম্পারেচার ছিল এটা কি উনি মেজার করছেন? টেম্পারেচার নিয়ে কি কোনো আলোচনা আমাদের প্যাসেজে আছে? ওয়াইন্ডস হাই, বাতাস বাড়ছে। এখানে বাতাস বাড়া বোঝাচ্ছে অ্যাটমসফিয়ারে, এটা কি টেম্পারেচার বোঝাচ্ছে? বাতাস বাড়াটা কি টেম্পারেচার মনে হয়? না স্যার। নো। সো দিস ইজ অলসো নট গিভেন, এটা টেম্পারেচার পার্টটা মিসিং আছে, এটা ইট ওয়াজ এন ডিস্ট্রাক্টর ইনডিড। এবং ফাইনাল ওয়ান হচ্ছে ক্যালকুলেটিং দ্য মুভমেন্ট অফ গ্লেশিয়ার। গ্লেশিয়ার, গ্লেশিয়ারের মুভমেন্ট মানে হচ্ছে, ধরেন এটা হচ্ছে একটা, আমরা থিঙ্ক করলাম এটা হচ্ছে একটা গ্লেশিয়ারের গতিপথ, তাহলে গ্লেশিয়ারের কোন ক্যালকুলেট করতেছেন যে গ্লেশিয়ার কোন দিকে যাচ্ছে, কিভাবে মুভমেন্ট করতেছে, এই ধরনের ক্যালকুলেশন কি আসলে উনি করছেন? মুভমেন্ট নিয়ে কি কোনো ক্যালকুলেশন করছেন যে গ্লেশিয়ার সোজা যাচ্ছে, এত কিলোমিটার গতিতে যাচ্ছে, তারপরে এত পরিমাণে যাচ্ছে গ্লেশিয়ার্স, এই ধরনের তথ্য উনি বলছেন? বলেন না আসলে। সো দিস ইজ অলসো নট গিভেন। হোয়াট হি ডিড, হি ওয়ার্ক ইন ডেঞ্জারাস কন্ডিশনস। ডেঞ্জারাস কন্ডিশনস মানে হচ্ছে বিপজ্জনক ডেয়ারিং যে এরিয়াটা রিসার্চ। আছে, এটা নিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ারলি দেয়া আছে, দেখেন। ডেয়ারিং রিসার্চ করছেন ইন এন আনএক্সপ্লোরড রিজিয়ন। আনএক্সপ্লোরড মানে আমি আগেও বললাম, যেটা এমন একটা রিজিয়ন যেই জায়গায় তার পূর্বে কেউ আর রিসার্চ করে নাই। এবার ধরেন আমি আপনারে সুন্দরবন নিয়ে গেলাম, সুন্দরবনে তো জানি আমরা বাঘ থাকে, তাই না? এবার সুন্দরবনের অনেক সবগুলো পার্টি ধরেন রিসার্চ হয়েছে, কিন্তু এই পার্টটা রিসার্চ হয় নাই। তো এই পার্টে রিসার্চ করাটা, এটা আপনার এই জায়গায় যে রিসার্চ করার এটা কন্ডিশনটা, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা, এটা আপনার জন্য ডেঞ্জারাস কিনা, যেহেতু এটা আনএক্সপ্লোরড, কারণ এই জায়গায় কিসের ভয় আছে? বাঘের ভয় আছে। তো we can say yes, this is dangerous condition. So option A is the correct answer for question number 2. হ্যাঁ, কনফিউজিং টাইপ অপশন, এক্স্যাক্টলি ইউ আর রাইট। অপশন গুলো খুবই কনফিউজিং, প্রত্যেকটা অপশনেরই কোনো একটা পার্ট নিয়ে ডিসকাশন আছে। ইয়া ইনডিড। বাট প্র্যাকটিস করলে আমাদের যখন ইন্টেন্সিভ রিডিং এর স্কিল আরো অনেক পরিমাণে বাড়বে, ইনশাল্লাহ এটা আরো বেশি, তখন আপনি এলিমিনেট করতে পারবেন প্রত্যেকটা কোয়েশ্চন পরে, অপশন গুলো আপনি ধীরে ধীরে বাদ দিয়ে দিতে পারবেন। আমরা ট্রাই করবো সেই স্কিলটাই ডেভেলপ করতে। নাও আমরা নেক্সট কোয়েশ্চনটা একটু পড়তে চাই, কোয়েশ্চন নাম্বার 3। কোয়েশ্চন নাম্বার 3 তে আমরা যদি পড়ি, লেখা আছে দেখেন, ওয়াগনারস থিওরি অফ কন্টিনেন্টাল ড্রাফট। কন্টিনেন্টাল ড্রাফট, কন্টিনেন্টাল মানে হচ্ছে যেই মহাদেশগুলো আছে, মহাদেশের যে একটা ড্রাফটিং, প্রথমে উনি আহ, মহাদেশের ড্রাফটিং বলতে হয়তো অনেক রিসার্চার অনেক ওয়েতে মহাদেশের ম্যাপিং করছেন, এটাই মেইনলি ড্রাফটিং। তাহলে কন্টিনেন্টাল ড্রাফট নিয়ে ওয়েগনারের থিওরিটা কি, সেটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি নিচের প্যারাগ্রাফে যাই, কন্টিনেন্টাল ড্রাফটটা একটু খুঁজে বের করার ট্রাই করব, কোন প্যারাতে কন্টিনেন্টাল ড্রাফট। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সরি হ্যাঁ এটা সরি, কন্টিনেন্টাল ড্রিফট। হ্যাঁ ড্রিফট, হ্যাঁ। লাইনই আচ্ছা আছে। আচ্ছা, আমরা একটু যদি খুঁজতে চাই এটা কোন প্যারাতে আছে, একটু লোকেট করবেন ড্রিফটটা কোথায় আছে। ড্রিফট মানে হচ্ছে, হ্যাঁ আই এম সরি টু সে, ড্রিফট মানে কোন একটা কিছুর মোটিভ, অথবা কোন একটা কিছুর স্ট্রিম, কোন একটা কিছুর প্রবাহ। কন্টিনেন্টাল ড্রাফট মানে এখানে মোটিভ বোঝাচ্ছে। তো কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে আলোচনা আমাদের ডি প্যারাতের প্রথম লাইনে আছে, দেখেন কন্টিনেন্টাল ড্রিফট, হ্যাঁ ডি প্যারাতে আছে। তো আমরা এই পার্টটা একটু পরে বুঝার ট্রাই করি। অপশন ডি এর প্রথম প্যারাগ্রাফ ডি এর প্রথমেই আসলো, হিজ ফার্স্ট রাইটিংস। না, আচ্ছা আরেকটা বিষয় বলি, অনেকে বলছেন বি এর প্রথমেও আছে, আচ্ছা বি এর শেষেও আছে,
এমসিকিউ গুলো সবসময় সিকোয়েন্সিয়াল অর্ডারে আসে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 আমরা পেয়েছি সিএ, তার নিচে ছিল কোয়েশ্চেন নাম্বার 2, অবশ্যই তার নিচে যাবে কোয়েশ্চেন নাম্বার 3। কোনোদিনও কোয়েশ্চেন নাম্বার 3 এই এই সিচুয়েশন অর্থাৎ 1 2 পেয়ে গেছেন তার উপরে কোয়েশ্চেন 3 যাবে না। সো উই ক্যান সে এমসিকিউ অলওয়েজ কামস ইন সিকোয়েন্সিয়াল অর্ডার। এমসিকিউ সবসময় সিকোয়েন্সিয়াল অর্ডারে আসে। সো বিতে যাওয়ার প্রশ্নই আসে না, আমাদেরকে প্যারায় ডিতেই করতে হবে। His first writings on continental drift were published in 1912 1912 সালে এটা পাবলিশড হয়েছিল। আফটার হি হ্যাড, যখন, আফটার মানে পরে, কিসের পরে? হি হ্যাড অ্যানালাইজ রক স্যাম্পলস, যখন উনি রক স্যাম্পলসটারে অ্যানালাইজড করেছেন, গবেষণা করেছেন, অন ইদার সাইড অফ অ্যান্টার্কটিক, অ্যান্টার্কটিকের উভয় পাশে, অ্যান্টার্কটিকের ডান পাশ বাম পাশ বা যেই দুইটা সাইড আছে, যে সেই দুইটা সাইডে উনি রক স্যাম্পলসটারে অ্যানালাইজ করেছেন, এন্ড ফাউন্ড সিমিলারিটিস, এবং উনি সিমিলারিটিস পেয়েছেন স্ট্রাকচারের মধ্যে, ইন স্ট্রাকচার। তাহলে আমরা এই পোর্শন পর্যন্ত বুঝলাম যে উনি রক স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করেছেন অ্যান্টার্কটিকে, এবং উনি এই রক স্যাম্পল গুলোর মধ্যে সিমিলারিটিস পেয়েছেন। কোন পোর্শনে সিমিলারিটিস পেয়েছেন? স্ট্রাকচারের মধ্যে। এন্ড ইন দিস টাইপ অফ অ্যানিমাল, অ্যানিমাল ফসিলস, ফসিলের যে এই টাইপ গুলোতে, ইন বোথ লোকেশন মানে ওই যে দুইটা সাইড বললো, ইদার সাইড, যে কোনো সাইড, এই লোকেশন গুলোতে, ইয়েট, ইয়েট মানে কিন্তু এবার কথা সে ঘুরাই দিবে, ইয়েট ডেসপাইট হিজ এফোর্টস, তার এই পরিমাণ প্রচেষ্টা থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, হিজ আইডিয়াস ওয়ার নট ওয়েল রিসিভড, তার আইডিয়াটা কেউ স্বাভাবিকভাবে সিম্পলি কেউ আসলে রিসিভ করে নাই, বা খুব বেশি পরিমাণে তার আইডিয়াটা অ্যাকসেপ্টেড হয় নাই, গৃহীত হয় নাই। সাম অফ দিস ওয়াজ ডিউ টু টাইমিং, এটার কিছু একটা রিজন হচ্ছে টাইমিং এর কারণে। কেন টাইমিং? ইন 1914 দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক, হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক হয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছে আর পড়ার প্রয়োজন নেই, আমাদের এই পোর্শন পর্যন্ত পড়লেই আমাদের হচ্ছে। এবার আমরা একটু অপশনস গুলো ম্যাচ করার ট্রাই করি। আমি যদি একটু সামারাইজ করে দিই আবার, উনি কন্টিনেন্টাল, উনার যে কন্টিনেন্টাল ড্রাফট সেটা পাবলিশ হয়েছিল 1912 সালে, এবং কখন এটা পাবলিশড হয়েছিল? আফটার হি হ্যাড অ্যানালাইজড রক স্যাম্পলস, যখন উনি রক স্যাম্পলসটা অ্যানালাইজ করছেন অ্যান্টার্কটিকে, এবং উনি সিমিলারিটিস পেয়েছেন ওইগুলোর মধ্যে, যে ওইগুলোর স্ট্রাকচারের মধ্যে সিমিলারিটিস ছিল, ইন আদার টাইপস অফ অ্যানিমাল ফসিলস, অন্যান্য যে অ্যানিমাল ফসিলস গুলো আছে সেগুলোর মধ্যেও। কিন্তু এই ধরনের এফোর্ট থাকা সত্ত্বেও তার এই আইডিয়াটা সবার কাছে গৃহীত হয় নাই, কারণটা ছিল সময়। এবার সবগুলো অপশন যদি পড়ি, এ বি সি, সবাই অপশন গুলো পড়ে অ্যান্সার করবে, কি হতে পারে? হি ওয়াজ ফাউন্ড টু বি ইনঅ্যাকিউরেট, উনাকে কি ইনঅ্যাকিউরেট মনে হয়েছিল? এটা নিয়ে কোনো ইনফরমেশন আছে যে উনি সঠিক ছিলেন, ভুল ছিলেন? এটা নিয়ে কোনো ইনফরমেশন আছে? নো, এটা নিয়ে কোনো ইনফরমেশন নাই। ওয়াজ বিলিভড ডিউরিং হিজ লাইফ টাইম, উনার জীবন দশায় উনাকে বিশ্বাস করা হয়েছিল, বা উনার, উনার না, উনার এখানে আমাদের পড়তে হবে যে ওয়াগনার থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট ওয়াজ বিলিভড, ওই থিওরিটা বিশ্বাস করা হয়েছিল ওনার জীবন দশায়। এটা কি বিশ্বাস হয়েছিল, না সবাই এটারে ওয়ার নট ওয়েল রিসিভড? ইয়েস, ওনাকে বিশ্বাস করা হয় নাই, বা ওনার থিওরিটা বিশ্বাস করা হয় নাই। তাহলে এটা হচ্ছে ফলস। প্রথমটা হচ্ছে নট গিভেন, এটা নিয়ে কোনো ইনফরমেশন নাই। পরেরটা হচ্ছে এটা উল্টা ইনফরমেশন, ওনার এটা ওয়াইডলি বা ওনার এটা অ্যাকসেপ্টেড হয় নাই, রিসিভড হয় নাই। অপশন সি তে বলল ওয়াগনার's থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট
ওয়াজ সাপোর্টেড উইথ এভিডেন্স, এভিডেন্স দিয়ে, প্রমাণ দিয়ে সাপোর্ট দেয়া ছিল, এটা কি আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি আছে? প্রমাণ দিয়ে সাপোর্ট দেয়া ছিল, এই ধরনের কোনো তথ্য বলতে? আচ্ছা, আমরা একটু লোকেট করি। আহ ওনার কন্টিনেন্টাল ড্রিফটটা পাবলিশ হয়েছিল 1912-তে, আফটার যখন উনি অ্যানালাইসিস করেছেন রক স্যাম্পল, এবং রক স্যাম্পল অ্যানালাইসিস করেছেন আটলান্টিকে, আটলান্টিকের পাশে, এবং ফাউন্ড, উনি পেয়েছেন সিমিলারিটিস, পেয়েছেন এগুলোর স্ট্রাকচারের মধ্যে, এবং এই সিমিলারিটিস গুলো আবার পেয়েছেন এনিমল ফসিলস এর মধ্যে। তাহলে ওনার এই যে সিমিলারিটিসটা কিসের মধ্যে আছে? সিমিলারিটিসটা আছে স্ট্রাকচারের মধ্যে। এটা কি তাহলে এভিডেন্স না? হোয়াট ডু ইউ থিঙ্ক, এভিডেন্স না? ইয়েস, দিস ইজ এভিডেন্স। তো এই অপশনটা আমরা রাখতে পারি, সি। ফাইনালি বললো থিওরি অফ কন্টিনেন্টাল ড্রাফট ওয়াজ টু কমপ্লেক্স টু আন্ডারস্ট্যান্ড, এটা এত পরিমাণে কমপ্লেক্স ছিল যে কেউ বুঝতে পারেনি। ইজ ইট গিভেন ইন দিস প্যাসেজ, এটা নিয়ে ইনফরমেশন আছে? নো, দ্য ইনফরমেশন ইজ নট গিভেন, সো দ্য কারেক্ট আনসার ইজ সি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে বললো, আচ্ছা একজন জিজ্ঞেস করেছিলেন যে আমাদের কতটুকু পড়তে হবে। এমসিকিউ তে পড়ার ব্যাপারে হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রথমে কিওয়ার্ড ধরে দেখতে হবে যে ওই কিওয়ার্ডের রিলেটেড কতটুকু ইনফরমেশন আছে। যেমন কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে এই যে টাইমিং পর্যন্ত আলোচনা ছিল, কিন্তু তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর বিষয়টা চলে আসছে। তো যখন নতুন আরেকটা টপিক আসছে তখন কিন্তু আমরা পড়া স্টপ করে দিলাম। তাহলে আমাদের কিওয়ার্ড রিলেটেড যতটুকু ইনফরমেশন আমরা পাবো সেটা হতে পারে 2 লাইনস, 3 লাইনস, নট মোর দেন দ্যাট, ততটুকু আমাদের পড়তে হবে। নেক্সট কোয়েশ্চেন পড়ি। ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম ওয়ার্ল্ড ওয়ার এর সময় ওয়েগনার, আচ্ছা ওয়েগনার নিয়ে অনেক ইনফরমেশন আছে। আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর বিষয়টা এর নিচেই দেয়া আছে, দেখেন। ইন 1914 দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, প্রথম ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গিয়েছিল, সবাই মানে সর্বব্যাপী একদম ছড়ায় পড়ছে। কোন কোন পোর্শনে পড়ছে? ইউরোপে। এবং ওয়েগনার জয়েন্ট দা জার্মান আর্মি, ওয়েগনার জার্মান আর্মিতে জয়েন দিচ্ছেন। দো, যদিও হি ওয়াজ আনএবল টু কন্টিনিউ রিসার্চ এট ফার্স্ট, যদিও প্রথম দিকে উনি অক্ষম ছিলেন, বা ওনার যে রিসার্চ ছিল সেই রিসার্চটা উনি কন্টিনিউ করতে পারেন নাই। যদিও তিনি প্রথম দিকে পারেন নাই, হি ওয়াজ ইনজুর্ড ইন 1915, উনি ইনজুর্ড হয়ে যান, হয়তো আঘাত পান, যুদ্ধে গেছেন, পেতেই পারেন। ওয়াজ এইবল টু, এবং এই জায়গায় পড়তে হবে এই ওয়াজ এর সাবজেক্টটা হচ্ছে হি, ওয়াজ এর সাবজেক্ট হলো হি, এটার সাবজেক্টটা কমন নেওয়া হয়েছে। তো হি ওয়াজ এইবল টু, আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমাদের বুঝতে ইজি হবে। হি ওয়াজ এইবল টু রিটার্ন টু একাডেমিক লাইফ, উনি একাডেমিক লাইফে আবার ফিরে আসতে সক্ষম হয়েছিলেন, এবং পাবলিশ হিজ দ্য কি ওয়ার্ক, ওনার প্রধান যে কাজ সেটা পাবলিশ করছেন, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস এন্ড ওশানস, এটার নাম হচ্ছে অরিজিন অফ কন্টিনেন্টস এন্ড ওশানস। দো ফিউ পিপল, কম মানুষ, মানে ফিউ মানে কিন্তু একদমই না, ফিউ পিপল টুক মাচ নোটিস, খুব কম মানুষ এটা নোটিস করেছিল, মানে একদমই ফিউ মানে একদমই না। ইনিশিয়ালি, প্রাথমিক অবস্থায়, বিকজ অফ দ্য ওয়ার, যুদ্ধের কারণে। তাহলে আমাদের এই জায়গায় থিমটা হচ্ছে উনি 1914 সালের যুদ্ধের পরে, যুদ্ধের সময় উনি জয়েন দিয়েছিলেন জার্মান আর্মিতে, এবং ওই সময় উনি রিসার্চটা, যদিও তিনি প্রাথমিক দিকে রিসার্চ করতে পারেন নাই, পরবর্তীতে 1915 সালে হচ্ছে উনি ইনজুর্ড হন, এবং ওই সময় উনি এনার একাডেমিক লাইফে ব্যাক করেন এবং একটা তার কি ওয়ার্ক পাবলিশ করেন, যদিও খুব কম সংখ্যক মানুষ ওই সময় ওই বুকটা নোটিস করেছিল। এটার কারণ ছিল যুদ্ধ, ওয়ারের কারণ। এবার সবগুলো অপশনস পড়ি। অপশন এ তে বললো মুভ টু দা ইউনাইটেড স্টেট, উনি ইউনাইটেড স্টেটে মুভ করেছেন, এটা কি বলছে? কোনো আলোচনা আছে এটা নিয়ে? ইয়েস অর নো? এটা নিয়ে কোনো আলোচনাই নেই, সো দ্য অ্যান্সার ইজ নট গিভেন হিয়ার, নট গিভেন, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনাই নেই।
স্টাডিড অ্যানিমালস, অ্যানিমালস নিয়ে উনি গবেষণা করছেন? নট গিভেন। নেক্সট হচ্ছে প্রডিউসড আ বুক, উনি একটা বই প্রডিউস করেছেন বা লিখেছেন, এটাকে আসতে পারে? হ্যাঁ, ওই যে উনি একটা বই, উনার কি ওয়ার্ক, এটা হতে পারে। বিকেম ফেমাস অফ হিজ আইডিয়াস, উনার যে আইডিয়া গুলো ছিল, ওই যে আইডিয়া গুলো কোনগুলো, কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে যে আইডিয়া গুলো ছিল ওইগুলো ফেমাস হয়েছিল, এটা আসলে উনি বলছে এই জায়গায়? বলে নাই। তো দিস ইজ অলসো নট গিভেন এজ ওয়েল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 দেখতে চাই। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা আছে, দেখেন, ওয়েগনারস এক্সপ্লানেশনস ফর কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে ওয়েগনার্স এর এক্সপ্লানেশন ছিল। আচ্ছা, ওয়েগনারের এক্সপ্লানেশন, ব্যাখ্যা আমাদের দেখতে হবে। তো আমরা একটু কন্টিনেন্টাল ড্রিফট ওয়েগনার এক্সপ্লানেশন এটা একটু খুঁজে বের করার ট্রাই করব। কন্টিনেন্টাল ড্রিফট ওয়েগনার এক্সপ্লানেশন, হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি কন্টিনেন্টাল ড্রিফট ই পেরাতে আছে এটা। কন্টিনেন্টাল ড্রিফট এটা এই যে ই পেরার সেকেন্ড লাইনে আছে। আচ্ছা, উনার এক্সপ্লানেশনটা আমরা একটু পড়ার ট্রাই করি। এক্সপ্লানেশনের সিগন্যাল, এখানে একটা ক্যালকুলেটিং মানে এই জায়গায় ব্যাখ্যা আছে, ক্যালকুলেটিং। এটার আর কোনো উপরে প্রথমে সিগন্যাল আছে এক্সপ্লানেশনের? উনি কনসিডার থিওরি ব্রিফলি, স্পেকুলেট করছেন। স্পেকুলেট আর এক্সপ্লানেশন সেম জিনিস না। ইনঅ্যাকুরেট ইন হিজ ক্লেইমস, এই জায়গাটা থেকে আমরা পড়া স্টার্ট করি। কি থেকে? এই জায়গায় বুঝলাম উনার ক্লেম, দাবি। দাবি মানে উনি এক্সপ্লানেশন দিচ্ছেন, ক্যালকুলেট করছেন, এক্সপ্লানেশন দিচ্ছেন, এবং মোস্টলি ক্লেম ইজ এ সিগন্যাল অফ এক্সপ্লানেশন। আচ্ছা, অপশন অপশন গুলো পড়ার পূর্বে অবশ্যই আমরা প্যাসেজটা পড়ে নিতে হবে। হ্যাঁ, বলা আছে, দেখেন, হি ওয়াজ অলসো ভেরি ইনএকিউরেট মানে ওনার খুব বেশি পরিমাণে কিন্তু ভুল হয়েছে, উনি একিউরেট না। তাহলে ওনার যে বিষয়গুলোতে ভুল হয়েছে, ইন সাম হিজ ক্লেইমস, তার কিছু দাবিগুলোতে, এক্সপ্লানেশনে কিছু ভুল হয়েছে। কি ভুল সেটা? ক্যালকুলেটিং দ্য কন্টিনেন্টস, ক্যালকুলেটিং করা কন্টিনেন্টস ওয়ার মুভিং 125 সেন্টিমিটার পার ইয়ার, প্রতি বছরে 120 সেন্টিমিটারে মুভ করে। হোয়েন ইনফ্যাক্ট, যখন, ইনফ্যাক্ট মানে হচ্ছে বাস্তবিকভাবে, দ্য রেট অফ ড্রিফটের যে অরিজিনাল রেট, বাস্তবিকভাবে যে রেট, সেটা ছিল 2.5 সেন্টিমিটার। দ্য স্পিড এট হুইচ আ হিউম্যান ফিঙ্গার নেইল গ্রোজ, কোন স্পিড সেটা? যে স্পিডে একজন মানুষের আঙ্গুলের যে নখগুলো আছে বড় হয়, সেই স্পিডে মূলত কন্টিনেন্টস গুলো মুভ করে। এবার সবগুলো অপশন আমরা একটু পড়তে চাই। ওয়েগনারস এক্সপ্লানেশন ফর কন্টিনেন্টাল ড্রিফট ওয়ার কেয়ারফুলি ক্যালকুলেটেড, খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে ক্যালকুলেট করা হয়েছিল, এটা নিয়ে আলোচনা আছে? হতে পারে। আচ্ছা, ওয়েগনারস এক্সপ্লানেশন ফর কন্টিনেন্টাল ড্রিফট চেঞ্জ হয়ে গিয়েছিল ডিউরিং হিজ লাইফ টাইম, উনার জীবনেই, উনি থাকা অবস্থায় এটা চেঞ্জ হয়েছিল, এটা হতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক, চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, চেঞ্জ হয়েছিল। যেমন এই যে এই জায়গায় বলা আছে, দেখেন, উনার ক্লেম ছিল যে ওইটা কি মুভ করে 125 সেন্টিমিটার পার ইয়ারে, আর পরবর্তীতে রিয়েল ইনফ্যাক্ট যেটা, প্রকৃত অর্থে যেটা পাওয়া গেছে 2.5। তাহলে হ্যাঁ, চেঞ্জ কিন্তু হয়েছিল। তাহলে এই অপশনটা থাকতে পারে। ওয়ার প্রুভেন টু বি Wagner's explanation for continental drift were proved to be facts.
ওয়েগনার যে থিওরিটা দিছে সেটা ফ্যাক্ট মানে বাস্তব, বাস্তবিক অর্থে বাস্তব হিসেবে বা রিয়েল হিসেবে প্রমাণিত হয়েছে। ওনারটা কি রিয়েল হিসেবে প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? উনি বলছেন 125 আর রিয়েলিটি বলছে 2.5, তাইলে ওনারটা কি আসলে প্রমাণ হয়েছে না সেটা ভুল প্রমাণিত হয়েছে? ভুল প্রমাণিত হয়েছে, yes। তাহলে এই অপশনটা কিন্তু আমাদের ফলস, মিথ্যা এই অপশন। ওয়েগনার ওয়েগনারস এক্সপ্লেনেশন ফর কন্টিনেন্টাল ড্রিফট ওয়ার অ্যাকিউরেট। ওনার যে কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে যে ব্যাখ্যা সেটা অ্যাকিউরেট ছিল। ওনারটা কি অ্যাকিউরেট ছিল না ইনঅ্যাকিউরেট ছিল? ইনঅ্যাকিউরেট ছিল, তাহলে এটাও হয়ে যাচ্ছে ফলস। তো আমাদের দুইটা অপশন বাকি থাকবে, একটা হচ্ছে ওয়ার ভেরি ক্যালকুলেটেড, তারপরে চেঞ্জড হিজ লাইফ টাইম। এবার আমাকে কোয়েশ্চেনের সাথে একটু রিলেট করেন। কোয়েশ্চনে বলতে ওয়েগনার যে এক্সপ্লেনেশন ফর কন্টিনেন্টাল ড্রিফট, সেই এক্সপ্লেনেশন ব্যাখ্যাগুলো ভেরি কেয়ারফুলি ক্যালকুলেট হয়েছে। এই জায়গায় বলছে ব্যাখ্যাগুলো কেয়ারফুলি ক্যালকুলেট হয়েছে। আর আমাদের এই জায়গায় বলতেছে যে উনি ক্যালকুলেট করতেছেন, হি ওয়াজ অলসো ইনঅ্যাকিউরেট ইন সাম অফ হিজ ক্লেইমস এন্ড ক্যালকুলেটিং, উনি ক্যালকুলেটিং করতেছিলেন। তাহলে উনি ক্যালকুলেটিং করতেছিলেন হচ্ছে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে উনার থিওরি গুলো ক্যালকুলেটেড করা হয়েছিল। উনার থিওরি কি আসলে ক্যালকুলেট করা হয়েছিল? ইয়েস অর নো? না, উনার থিওরিটা আসলে ক্যালকুলেট করা হয় নাই। সো আমাদের একটা অপশনই বাকি থাকবে, সেটা হচ্ছে বি। আর বি হচ্ছে যে চেঞ্জ ডিউরিং, তার ব্যাখ্যাটা কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে চেঞ্জ হয়ে গিয়েছিল। হ্যাঁ, চেঞ্জ হয়ে গিয়েছিল। উনি বলছেন 125 আর রিয়েলি ফ্যাক্ট হচ্ছে 2.5। অ্যান্সার ইজ বি। নাও আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 6 এ যেতে চাচ্ছি। 6 এ বলা আছে কোয়েশ্চনে, দ্য মেইন রিজন ওয়াই ওয়েগনারস কনসেপ্ট অফ কন্টিনেন্টাল ড্রিফট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। তার কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে যে থিওরিটা সেটা কেন অ্যাকসেপ্টেড হয় নাই। এই কোয়েশ্চনের মধ্যে একটা ফোকাসিং এরিয়া আছে, আপনারা একটু চ্যাট বক্সে ফাইন্ড আউট লিখবেন। এই কোয়েশ্চনের এই দুই লাইনের মধ্যে একটা ফোকাসিং পয়েন্ট আছে, যে ফোকাসিং পয়েন্টটা আমাদের অবশ্যই লুক আউট করতে হবে। কোনটা হতে পারে ফোকাসিং পয়েন্ট? আচ্ছা, আমি তার আগে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, একটু অফ টপিকে ডিসকাস করি। হ্যাঁ, অনেক পড়াশোনা করলাম আমরা। বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার্স, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার্স, আপনারা সবাই একটু চ্যাট বক্সের নাম লিখবেন। কোন কোন প্লেয়ারদের আমরা জানি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার্স, প্লেয়ারদের নাম লিখবেন চ্যাট বক্সে সবাই। বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার্স, তামিম, হ্যাঁ তামিম লিখছেন, সাকিব লিখছেন, মাশরাফি লিখছেন, তারপরে মুশফিক, তারপরে মাশরাফি লিখছেন, লিটন লিখেন, ভালো খেলছে, ইয়েস। আচ্ছা, আমি যখন আপনাদের বললাম যে ক্রিকেট প্লেয়ার্স বাংলাদেশ, আপনারা অনেকগুলো নাম বলছেন। এবার আমি আপনাদের বলি বেস্ট ক্রিকেট প্লেয়ার, এবার অ্যান্সার আপনারা কি দিবেন বলেন? বেস্ট ক্রিকেট প্লেয়ার সবাই বলছেন সাকিব, সবাই বলছেন সাকিব। কেন বলেন তো আমরা অ্যান্সার এবার সাকিব দিলাম? এটা রিজন কি? নান্নু তো অবশ্যই না। কেন আমরা সাকিব দিলাম, এটা রিজনটা কি? কোন ওয়ার্ডের জন্য আমরা সাকিব অ্যান্সার চুজ করেছি? কোয়েশ্চনের কোন ওয়ার্ডটির জন্য? বেস্ট ক্রিকেট প্লেয়ার, কোয়েশ্চনের কোন ওয়ার্ডটির জন্য? এটা হচ্ছে কোয়েশ্চন, বেস্ট ক্রিকেট প্লেয়ার। কোয়েশ্চনের কোন ওয়ার্ডের জন্য আমরা চুজ করলাম সাকিব? ইয়েস, এক্স্যাক্টলি, ইউ আর রাইট। বেস্ট ওয়ার্ডের জন্য আমরা চুজ করলাম সাকিব। তাহলে এই বেস্টটা হচ্ছে মডিফায়ার। বেস্টটারে কি বলা হয়? মডিফায়ার। তাহলে এই মডিফায়ার, যেভাবে এই অ্যান্সারটারে, যেমন অনেকগুলো অপশন থেকে একটা অপশন অ্যান্সার পিক করলো, আমাদের এই কোয়েশ্চনেও একটা মডিফায়ার আছে। আপনারা একটু ফাইন্ড আউট করেন সেই মডিফায়ারটা কোনটা।
কোয়েশ্চেন নাম্বার 6 এ। মেইন রিজন আর কনসেপ্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই কোয়েশ্চেনের মেইন ফোকাসিং এরিয়াটা হচ্ছে মেইন রিজন। আপনাকে সে অনেকগুলো রিজন বলবে স্যার, কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটা মেইন, কোনটা মেইন রিজন, রাইট? তো এবার আমরা চলেন পড়ি। মেইন রিজন কিসের জন্য মেইন রিজন? যে ওয়াগনার কনসেপ্ট অফ থিওরিটা, যে ওনার যে কনসেপ্ট অফ কন্টিনেন্টাল ড্রিফট, এটা ওয়াজ নট অ্যাকসেপ্টেড, গৃহীত হয় নাই কেন। So আমাদের দেখতে হবে কন্টিনেন্টাল ড্রিফট, ওয়াগনারস কনসেপ্ট, তারপরে অ্যাকসেপ্টেড, এই বিষয়গুলো আমরা তার নিচে অবশ্যই খুঁজবো। যেহেতু এই প্যারাতে এই পোর্শনে শেষ হলো, তো এফ প্যারার ফার্স্ট দিক থেকে বা এফ প্যারাতে খুঁজেন কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে আলোচনা, তারপরে হচ্ছে রিজনের কোন সিগন্যাল বা কনসেপ্ট, ওয়াগনারস কনসেপ্ট। আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে হলে ফার্স্ট দিক থেকে বা এই জায়গায় ওয়াগনারস থিওরিটা আসলে, হ্যাঁ ওয়াগনারস আইডিয়া বলছে, বাট তার উপরেই অ্যান্সারটা আসলে দেয়া আছে। এই পোর্শন পর্যন্ত আমাদের পড়তে হবে, একদম ওয়াগনারের আগ পর্যন্ত। চলেন আমরা একটু পড়ি। However, the prejudice of others certainly played a part. এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওয়াগনার জাস্ট 32, ওয়াগনারের বয়স ছিল 32 when he published his theory। এই যে থিওরি নিয়ে আলোচনা আছে এই জায়গায়, যখন উনি ওনার থিওরিটা পাবলিশ করতেন তখন ওনার বয়স কত ছিল? 32। সাম পিপল থট, অনেক মানুষ ভেবেছিল, হি ওয়াজ টু ইয়াং টু বি টেকেন সিরিয়াসলি, অর্থাৎ উনাকে এত কম বয়সে যে উনি এই পাবলিকেশন করছেন, উনি উনাকে আসলে খুব বেশি সিরিয়াসলি নেওয়া যায় না, কারণ উনি খুব বেশি কি ইয়াং। এবার প্রথম একটা অপশন অলরেডি চলে আসছে, এইজ। কি বলছে? যে দ্য মেইন রিজন ওয়াগনার কনসেপ্ট অফ কন্টিনেন্টাল ডিপ ওয়াজ নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এটা কিন্তু একটা রিজন যে ওনাকে আসলে কম বয়স হওয়ার কারণে ওনাকে সিরিয়াসলি মানুষ নেয় নাই। এটা হচ্ছে একটা আইডিয়া। হি ওয়াজ অলসো, এছাড়াও, ফ্রম এ কান্ট্রি দ্যাট হ্যাড বিন এ ওয়ার এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেট, উনি এমন একটা দেশের থেকে আসছিলেন যেই দেশটা ইউনাইটেড স্টেটস এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাহলে এটা দিয়ে আসবে ন্যাশনালিটি, এই অপশনটাও আছে। হুইচ ডমিনেট মাচ অফ দ্য একাডেমিক এস্টাবলিশমেন্ট ইন দ্যাট টাইম। পারহ্যাপস মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, হি ওয়াজ নট এ স্পেশালিস্ট ইন জিওলজি, উনি জিওলজিতে স্পেশালিস্ট ছিলেন না। এন্ড ইট ওয়াজ নট ইজি ফর সায়েন্টিস্ট, এটা সায়েন্টিস্টদের জন্য ইজি ছিল না টু টু হ্যাভ ইনফ্লুয়েন্স, প্রভাবিত হওয়া বা প্রভাব নেয়া, আউটসাইড দেয়ার আইডিয়া অফ এক্সপার্টাইজ, দক্ষতার পাশ দিক, কোন একটা এরিয়ার লোক না, সে আইসা হচ্ছে এই এরিয়াতে জিওলজিতে আইসা এক্সপার্টাইজ শো করবে, এটা সায়েন্টিস্টদের জন্য অ্যাকসেপ্ট করাটা ইজি ছিল না ওই সময়টাতে। তো আমাদের অপশন, কোন অপশনটা আসতেছে? হ্যাঁ, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, অপশন ডি। অপশন ডি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার প্রথম অপশন এও আছে, অপশন বি ও আছে, অপশন ডি ও দেয়া আছে। এবার আমাদের একটু চ্যাট বক্সে আপনারা লিখতে ট্রাই করবেন যে অপশন এ অথবা বি অথবা ডি কোনটা আসলে কারেক্ট অ্যান্সার হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান? অপশন ডি। আচ্ছা, এইজ, এজ নিয়ে যে উনি বলছেন, এজটা কি আসলে আমাদের দেখতে হবে যে মেইন রিজন কোনটা? এজ নিয়ে কি আসলে মেইন রিজন, এটা কি মেইন রিজন উনি বলেছেন? না, এটা মেইন, এটা একটা রিজন, কিন্তু এটা মেইন কি মেইন না এটা বলেন নাই। ন্যাশনালিটি, এটা একটা রিজন, কিন্তু এটা মেইন কি মেইন না এটা উনি বলেন নাই। কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু উনি যে মেইন সেটা বলেছেন। সেই ল্যাঙ্গুয়েজটা কি ছিল? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দেখেন, মোস্ট ইম্পর্টেন্টলি। এই মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে মেইন রিজনের সিগন্যাল ওয়ার্ড। তো এটাই হচ্ছে তাহলে মেইন রিজন।
তো এই পার্টিকুলার একটা ওয়ার্ডের উপর ফোকাস করে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। ওকে, হোপফুলি আমরা বুঝতে পারলাম, রাইট? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওয়াগনারস ফেল টু কমিউনিকেট হিজ আইডিয়া। ওয়াগনার ফেল করেছিলেন কমিউনিকেট হিজ আইডিয়া সাকসেসফুলি। ওনার আইডিয়া গুলো কমিউনিকেট করতে, মানুষকে বুঝাইতে উনি ফেল হয়েছিলেন। বিকজ আমাদের রিজন ফাইন্ড আউট করতে হবে। তো আমরা কমিউনিকেট, আইডিয়া, ফেল এটা নিয়ে আলোচনা খুঁজবো। কমিউনিকেট, আইডিয়া এবং ফেল। এফ প্যারাতে কি কমিউনিকেশন নিয়ে আলোচনা আছে? এফ প্যারাতে কমিউনিকেট, আইডিয়া। এফ প্যারাতে এটা নিয়ে কোনো আলোচনা দেয়া নাই। আমরা একটু জি প্যারাতে যাচ্ছি। জি প্যারাতে কমিউনিকেশন নিয়ে কোনো আলোচনা। জি প্যারাতে কমিউনিকেশনের কোনো সিগন্যাল আছে? হ্যাঁ, এই যে দেখেন লিখেছে ইংলিশ স্পিকার, তাহলে এটা কমিউনিকেশনের পার্ট। আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাও কমিউনিকেশনের পার্ট। কনফিডেন্ট, সাউন্ড, ট্রান্সলেশন, এগুলো কমিউনিকেশনের পার্ট। ক্রিটিসাইজ, আমার কাছে মনে হয় হিমসেলফ, এই পোর্শন পর্যন্ত কমিউনিকেশন নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা একটু শুরুর দিক থেকে পড়ার ট্রাই করি। This prejudice was made worse by the fact Wagner was not an English speaker. ওয়েগনার একজন ইংলিশ স্পিকার ছিলেন না, তিনি ইংলিশ বলতে পারতেন না। ওয়ান ইম্পর্টেন্ট ট্রান্সলেশন অফ হিজ ওয়ার্ক, তার একটা কাজের ইম্পর্টেন্ট একটা ট্রান্সলেশন, কিসের সেই ট্রান্সলেশনটা? ইংলিশে। ইন 1925 ওয়াজ পার্টিকুলারলি আনপপুলার। ওইটা আনপপুলার হয়েছিল, ওনার একটা কাজ আনপপুলার হয়েছিল, মানে জনপ্রিয় হয় নাই, অর্থাৎ ফেল টু কমিউনিকেট সাকসেসফুলি হয়েছিল, বিকজ ইট ওয়াজ নট রিটেন ইন কোশাস স্টাইল দ্যাট ইজ ইউজড ইন ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ওনার একটা ট্রান্সলেশন সাকসেসফুল বা আনপপুলার, সাকসেসফুল হয় নাই অথবা আনপপুলার ছিল, এটার রিজন ছিল স্টাইল। কিসের স্টাইল? ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্টাইল গুলো আছে সেগুলো মেনটেন করে নাই। ইট সাউন্ডেড টু কনফিডেন্ট, এটা খুব বেশি কনফিডেন্ট মনে হচ্ছিল। ইভেন ডগমেটিক, সাম সেই, কিছু মানুষ বলে ল্যাক অফ ইংলিশ, এই যে ইংলিশের ঘাটতি, ইংলিশের যে ঘাটতি, অলসো মেড ওয়াগনার রিলাক্টেন্ট টু ডিফেন্ড হিমসেলফ। উনি যে নিজের একটু এইটার থেকে সেভ করবেন, অর্থাৎ উনার এই বইটা সাকসেসফুল হয় নাই, উনি যে নিজের পক্ষে কিছু বলবেন সেটা সক্ষম হয় নাই। কেন সক্ষম হয় নাই? ল্যাক অফ ইংলিশ, উনি ইংলিশ পারতেন না। এবার সবগুলো অপশন আমরা পড়তে চাই। হিজ বুকস ওয়ার নট ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, উনার বই কি ইংলিশে ট্রান্সলেট করা হয় নাই? ইয়েস অর নো, চ্যাট বক্সে লিখবো। ওনার বই কি ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল? হ্যাঁ, ট্রান্সলেট করা কিন্তু হয়েছিল। আমরা যদি অপশনের এই পার্টটাতে একটু লুকেট করি, ওয়ান ইম্পর্টেন্ট ট্রান্সলেশন অফ হিজ বুক ইন ইংলিশ, হ্যাঁ ইংলিশে তো ট্রান্সলেট হয়েছে, তাহলে এই অপশনটা হচ্ছে ফলস। হি ওয়াজ ভেরি শাই, উনি বেশি শাই ছিলেন, এটা নিয়ে আসলে আলোচনা নাই এভাবে, নট গিভেন। হি ক্রিটিসাইজ পিপল হু আর্গিউড হিম, উনি মানুষদের সমালোচনা করতেন যে মানুষগুলা ওনার সাথে আর্গিউ করছে, তর্ক করছে, এটা নিয়ে কোনো আলোচনা আছে? নট এট অল, এটাও নট গিভেন। হি ডিডন্ট স্পিক ইংলিশ, উনি ইংলিশ বলেননি বা ইংলিশ বলতে পারতেন না। ইয়েস এক্স্যাক্টলি, এটাই হবে তাহলে অ্যান্সার। এই অ্যান্সারটা আসছে যে ল্যাক অফ ইংলিশ অলসো মেড ওয়েগনার রিলাক্টেন্ট টু ডিফেন্ড হিমসেলফ, ওনার ডিফেন্ড করতে দেয় নাই। আর একদম শুরুর লাইনেও বলছে যে ওয়েগনার ওয়াজ নট এন ইংলিশ স্পিকার। তো দুইটা পার্ট ম্যাচ করে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এবার আমরা একটু নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছি। হ্যাঁ, লেখা আছে যে সিন্স হিজ ডেথ,
ওনার জন্মের, সিন্স মানে থেকে, তাহলে সরি ওনার ডেথ, ডেথ মানে তো মৃত্যু, ওনার মৃত্যু থেকে ওয়েগনারস আইডিয়া, ওয়েগনারের যে আইডিয়া গুলো ছিল, এই আইডিয়া গুলো কি হয়েছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। তো ডেথ নিয়ে আলোচনা খুঁজবো, ডেথ। জি পেরাতে ডেথ নিয়ে কোনো আলোচনা আছে, একটু লোকেট করবেন। জি পেরাতে কি ডেথ নিয়ে আলোচনা আছে? নো, জি প্যারাতে ডেথ নিয়ে আলোচনা নেই। ডেথ নিয়ে আলোচনা আমরা পাবো এইচ প্যারাতে। এইচ প্যারাতে আমরা দেখতে পাচ্ছি ওয়েগনার ডাইড ইন 1930, 1930 সালে ওয়েগনার মৃত্যুবরণ করেছিলেন। আচ্ছা, আমাদের অপশন গুলো থেকে এবার কিওয়ার্ড নিতে হবে, কারণ এই টোটালটাই হচ্ছে ডেথ নিয়ে আলোচনা। আচ্ছা, ডেথের পর থেকে, সিন্স হিজ ডেথ, এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে দেখেন, সিন্স দেন মানে ওই সময়ের পর থেকে, এই জায়গা থেকে পড়লেই হবে। Wagner's achievements have been celebrated properly. ওয়েগনারের যে সফলতা, সেটা প্রপারলি সেলিব্রেট হয়েছিল বা সেলিব্রেট হয়েছে। There are craters on both the moon and Mars named after Wagner. তারা ওই জায়গায় ক্রেটার্স করতে কোন কোন জায়গাতে করছে? মুন, তারপরে তার হচ্ছে মার্স, এই দুইটা জায়গায় ওনারা ক্রেটার্স করছেন ওই ওয়েগনারের নাম দিয়ে। as well as the asteroid, একটা নাম আছে, একটা অ্যাস্টেরয়েডের, এটা হচ্ছে ভার্সন। ইন এডিশন, দ্য আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউশন অফ পোলার, একটা ইনস্টিটিউশনের নাম পোলার এন্ড মেরিন রিসার্চ ফাউন্ডেড হয়েছিল, একটা ইনস্টিটিউশন ফাউন্ড হয়েছিল 1980 সালে। ক্যারিজ অন দ্য ভ্যালুয়েবল ওয়ার্ক দ্যাট ওয়েগনার লিভড এন্ড ডাইড ডুইং, যে কাজগুলো ওয়েগনার করছেন, আবার যে কাজগুলো করতে করতে উনি মারা গেছেন, সবগুলো কাজ নিয়েই ওই যে অর্গানাইজেশনটা বা ওই যে ইনস্টিটিউশনটা তারা কাজ করে, ভ্যালুয়েবল কাজ। অপশন এ, হ্যাভন্ট বিন গিভেন রেকগনাইজেশন দ্যাট হি ডিজার্ভ, যে রেকগনাইজেশনটা উনি ডিজার্ভ করেন সেটা ওনারে দেয়া হয় নাই। এটা কি আসলে ট্রু নাকি এটা দেয়া হয়েছে তারে? ইয়েস, এটা কিন্তু দেয়া হয়েছে। এই যে বলা হয়েছে ওয়েগনারস অ্যাচিভমেন্ট সেলিব্রেটেড প্রপারলি, তো এটা থেকে আমাদের এই অপশনটা হবে ফলস। নেক্সট হচ্ছে হ্যাভ বিকাম ভেরি ওয়েল রেসপেক্টেড, তারে অনেক বেশি সম্মান দেওয়া হয়েছে। হ্যাঁ, এই অপশনটা থেকে এই লাইনটা আসে, তারে অনেক পরিমাণে সম্মান দেওয়া হয়েছে, এটা হতে পারে। হ্যাভ স্টিল নট বিন অ্যাকসেপ্টেড বাই এনিওয়ান, কেউ তারা অ্যাকসেপ্ট করে নাই, এরকম কি বলছে? না। এই যে যেমন ওনার ভ্যালুয়েবল কাজগুলো স্টিল একটা অর্গানাইজেশন করতেছে, তার মানে ওনারে অ্যাকসেপ্ট করা হচ্ছে, এটাও ফলস। হ্যাভ হেল্প পিপল কন্ডাক্ট পোলার রিসার্চ, পোলার রিসার্চ করতে তার আইডিয়া গুলো হেল্প করছিল, এটা নিয়ে কি কোনো আলোচনা আছে? কোনো আলোচনা কি এটাতে আছে? পোলার রিসার্চ করতে তার এটা হেল্প করছিল? নাই। হ্যাঁ, একটা জিনিস বলছে যে উনার নামে একটা ইনস্টিটিউশন ছিল, দা আলফ্রেড ওয়েগনার পোলার অফ মেরিন রিসার্চ, উনার নামে ইনস্টিটিউশনটা ছিল, কিন্তু এটা তাদেরকে পোলার রিসার্চ করতে হেল্প করতে এটা কিন্তু বলে নাই। দিস অপশন ইজ নট গিভ, দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। ওকে, নাম্বার 4 কেন হচ্ছে না একটু এক্সপ্লেন করতে হবে। আমরা একটু পড়ি এই লাইনটা। ইন এডিশন, দ্য আলফ্রেড ওয়েগনার ইনস্টিটিউট ফর পোলার
এন্ড মেরিন রিসার্চ। তার যে একটা ইনস্টিটিউট ছিল, ইনস্টিটিউটটা কিসের জন্য? পোলার এবং মেরিন রিসার্চ। আচ্ছা, এটা না টোটালটা হচ্ছে একটা নাম। কিভাবে নাম বুঝবো? ইনস্টিটিউট দেখেন সবগুলাই আপার কেজে লেখা আছে, পোলারের পিও আপার কেজ, মেরিনের এমও আপার কেজ, সবগুলাই আপার কেজ। এটা হচ্ছে একটা নাম। তাহলে এটা হচ্ছে একটা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটা ফাউন্ড হয়েছিল 1980 সালে এবং ক্যারিজ অন ভ্যালুয়েবল ওয়ার্ক, খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। দ্যাট ওয়াগনার লিভড এন্ড ডাইড ডুইং, যে কাজগুলো উনি জীবন দশায় করতেন, পাশাপাশি হ্যাঁ ইটলিক ফ্রন্টেও আছে। এবং এবং যে কাজগুলো করতে করতে উনি মারা গেছেন, সেই কাজগুলোর বাকি তারা যে কাজগুলো আছে সেগুলো তারা আসলে কন্টিনিউ করে যাচ্ছে। এটার মাধ্যমে ওয়াগনারের আইডিয়া হ্যাভ হেল্প পিপল কন্ডাক্ট পোলার রিসার্চ। পোলার রিসার্চ করতে তারা, বা মানুষরা পোলার রিসার্চ করতে, অথবা তার আইডিয়া গুলো পোলার রিসার্চ করতে হেল্প করতে, এটা নিয়ে তো আসলে কোনো কিছু বলে নাই। এই জন্য এটা অ্যান্সার হচ্ছে না, দিস ইজ নট গিভেন। ক্লিয়ার? হ্যাঁ, অলসো ইথলিক ফ্রন্ট, ইথলিক ফ্রন্টেও আছে। ইথলিক ফ্রন্টে কোনো কিছু থাকলে সেগুলো হচ্ছে প্রপার নাম, নাম বোঝাবে। আচ্ছা, এবার আমরা আরো কিছু এমসিকিউ সলভ করতে চাই। হ্যাঁ, ওকে, আমরা অনেকগুলো এমসিকিউ দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 9 থেকে 13 পর্যন্ত আছে। যতগুলো পসিবল আমরা সলভ করতে ট্রাই। শুরুতেই আমরা একটু প্যারাগ্রাফের নাম্বার গুলো দিয়ে দিই এবং একটু প্যারাগ্রাফের টাইটেলটা পড়ে নিই শুরুতেই সবাই। লেখা আছে দেখেন, সাউথ পুল অ্যাডভেঞ্চারার। সাউথ পুলের যারা ভ্রমণ, যারা হচ্ছেন রিসার্চ রিসার্চ করেন, অ্যাডভেঞ্চারার, তাদের নিয়ে আলোচনা আসলে। আমি বলেছিলাম যে আমাদের প্যারাগ্রাফিং এর নাম্বারিং প্রয়োজন, বিকজ প্যারাগ্রাফিং নাম্বারিং ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 10 এ বলা আছে দেখেন ফিফথ প্যারাগ্রাফ, তাহলে কোনটা ফিফথ প্যারাগ্রাফ এটা কিন্তু আমাকে বুঝতে হবে। কোয়েশ্চেন নাম্বার 12 এ বলা আছে সেভেন্থ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফিং এর নাম্বার করাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, আমি যদি একটু নাম্বারিং করতে চাই, তাহলে দিস ওয়ান ইজ নাম্বার 1, এটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার 1। তারপরে হচ্ছে দিস ওয়ান ইজ প্যারাগ্রাফ নাম্বার 2, দিস ওয়ান ইজ প্যারাগ্রাফ নাম্বার 3, দিস ওয়ান ইজ প্যারাগ্রাফ নাম্বার 4, দিস ওয়ান ইজ প্যারাগ্রাফ নাম্বার 5, দিস ওয়ান ইজ 6, দিস ওয়ান ইজ 7, and this one is 8। এই হচ্ছে প্যারাগ্রাফের নাম্বারগুলো। ওকে, সো এবার আমি কোয়েশ্চেনটা একটু পড়ে নিই। হ্যাঁ, কোয়েশ্চেন, আমার এই সবগুলো কোয়েশ্চেনের মধ্যে আমার স্ট্রং কিওয়ার্ড আছে কোয়েশ্চেন নাম্বার, একদম ক্লিয়ার স্ট্রং কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5 এ, সরি 10 এ, কোয়েশ্চেন নাম্বার 10 এ বলতে ফিফথ প্যারাগ্রাফ, কোয়েশ্চেন নাম্বার 12 এ বলছে সেভেন্থ প্যারাগ্রাফ। তো এই যেহেতু স্ট্রং কিওয়ার্ড পেয়ে গেছি, আমার কাছে মনে হয় ফিফথ প্যারাগ্রাফ পড়লে আমার সবচেয়ে বেশি ভালো হবে, বিকজ ফিফথ প্যারাগ্রাফের উপরেই আমি পাবো কোয়েশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার, ফিফথ প্যারাগ্রাফের নিচে পাবো 11 এর আনসার, তারপরে তো সেভেন্থ প্যারাগ্রাফ আমার আছেই। সো দ্যাট কুড বি দ্য অ্যাপ্রোচ অফ সলভিং দিস কোয়েশ্চন টাইপস। আপনারা এমসিকিউ যখন পাবেন দেখবেন যে প্যারাগ্রাফ নাম্বার বলেছে কিনা, যেটা বলেছে ওই প্যারাগ্রাফটা আগে পড়েন, তাহলে এটা আপনার জন্য ইজি হবে লোকেশন ফাইন্ডিং আউট। আচ্ছা, এবার যেটা বললো কোয়েশ্চন নাম্বার 10 এ, হোয়াট ওয়ার টোল্ড অ্যাবাউট দ্য ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন অফ, এটা হচ্ছে একটা শিপের নাম, কিয়ানান মারু, ইন ফিফথ প্যারাগ্রাফ। আচ্ছা, একটা শিপের ক্যাপ্টেন সম্পর্কে কি বলা আছে, কি বলা হয়েছে, এটাই আমাদের পড়তে হবে। তো আমরা একটু প্যারাগ্রাফ 5 এর প্রথম দিক থেকে একটু দেখে আসি, শিপ নিয়ে অথবা হচ্ছে ক্যাপ্টেন নিয়ে আলোচনা কোথায় আছে।
কত নাম্বার লাইনে আছে চ্যাট বক্সে একটু দেখে বলবেন সবাই। এই যে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ক্যাপ্টেনের আলোচনা আছে নেভারদালেস এর পর থেকে। নেভারদালেস থেকে এই যে এই লাইনটাতে ক্যাপ্টেন নিয়ে আলোচনা আছে। তাহলে আমাদের পড়তে হবে ক্যাপ্টেন সম্পর্কে কি বলা হয়েছিল। তো চলেন পরে আসি সবাই। নেভারদালেস অর্থাৎ উল্টা আলোচনা, আগে যা বলছিল তার থেকে এবার উল্টা আলোচনা। অন 11th ফেব্রুয়ারি একটা দা কেরিনান মারু লেফট, লেফট মানে ত্যাগ করেছে। কোন জায়গাটা ত্যাগ করেছে? নিউজিল্যান্ড। এন্ড সেইলড, সেইলড স্ট্রেইট ইনটু, সেইলড মানে হচ্ছে সমুদ্র যাত্রা করা। তো সেইলড স্ট্রেইট ইনটু দা ওর্স্ট ওয়েদার, একটা খারাপ ওয়েদারের দিকে তারা সমুদ্র যাত্রা করছে। তো এই পোর্শন পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে তারা একটা খারাপ ওয়েদারের দিকে সমুদ্র যাত্রা করছে। কত তারিখে? 11ই ফেব্রুয়ারি। দ্য ক্যাপ্টেন হ্যাড এভার সিন, এবং এটা ক্যাপ্টেনের জীবনে প্রথম, এটাই ক্যাপ্টেন জীবনে প্রথম দেখছেন। দেন অন 6 মার্চ, 6 মার্চে দে অ্যাপ্রোচ, তারা আগায় গেছে। অ্যাপ্রোচ মানে আগানো বোঝাচ্ছে। অ্যাপ্রোচ দ্য কোস্টাল লাইন অফ অ্যান্টার্কটিকাস রস সি, অ্যান্টার্কটিকার যে রস সি সেই দিকে আগায় গেছে। এটার কোস্টাল লাইন মানে এটার তীরবর্তী বা তীরে আশেপাশের দিকে যাচ্ছে। লুকিং ফর এ প্লেস টু ল্যান্ড, তারা একটা প্লেস খুঁজতেছে যে জায়গায় তারা নামবে। অর্থাৎ সমুদ্র যেহেতু, বা তারা যেহেতু সমুদ্র যাত্রা করছে হয়তো চারপাশেই পানি, তারা একটা ল্যান্ড খুঁজতেছে। দ্য আইস বিগান টু ক্লোজ ইন, কিন্তু ওই সময় আইস গুলো ক্লোজ ইন মানে আইস গুলো জমে যাচ্ছিল, অর্থাৎ টেম্পারেচার কমতেছিল, আইস গুলো জমে যাচ্ছিল, এটা বোঝাচ্ছে। থ্রেটেনিং, এবং এর ফলে একটা ভয় তৈরি হয়েছে। টু ট্র্যাপ দেম ফর দ্য উইন্টার, উইন্টারের সময় যাবত তাদেরকে আটকায় রাখবে, ট্র্যাপ করে রাখবে। যেমন আইস গুলো যদি, আমরা তো জানি যে অ্যান্টার্কটিক বা ওই রিজন গুলোতে যখন হচ্ছে আইস শক্ত হয়ে যায় তখন কিন্তু কোনো ধরনের শিপ মুভ করতে পারে না, এবং সেটা খুব বছরের খুব কম সময়ে ওই দিকে শিপ গুলো যায়, সামারের দিকে যায়। আর সামারের দিকে এক্সপ্লোরাররা যারা আছেন তারা যান, কিন্তু সামারের পরে উইন্টারের সময় যাওয়ার কোনো সুযোগই থাকে না। তো সেম থিং হতে যাচ্ছে যে তাদেরকে, তারা বরফের মধ্যে আটকা পড়ে যাচ্ছেন। এন এক্সপেরিয়েন্স নো ওয়ান ওয়াজ লাইকলি টু সার্ভাইভ, এবং এটা এমন একটা এক্সপেরিয়েন্স যে কেউই আর বেঁচে থাকবেন না। উইথ রিমার্কেবল পিস অফ শিপম্যানশিপ, শিপ সরি সিম্যানশিপ, রিমার্কেবল পিস অফ সিম্যানশিপ, এই জায়গায় তার অসাধারণ, অসাধারণ একটা দেখেন সিম্যানশিপ। সিম্যানশিপ হচ্ছে যারা আহ যারা হচ্ছে সমুদ্র, যারা জাহাজ মেনটেন করেন, যারা জাহাজ মেনটেন করেন তাদের যে আহ নাবিকের যে একটা দক্ষতা, এটারে বলা হয় সিম্যানশিপ। যেমন আপনি যে, উনি একজন জাহাজের নাবিক, উনি যে একটা জাহাজ খুব স্কিলফুলি নিয়ে যান আবার নিয়ে আসেন, এই কাজটারই বলা হয় সিমেনশিপ। তাহলে সেটার একটা রিমার্কেবল পিস, অসাধারণ একটা স্কিল তাইলে উনি শো করতেন। দ্য ক্যাপ্টেন স্টিয়ার, স্টিয়ার দ্য শিপ, স্টিয়ার মানে পরিচালনা করা, নিয়ে গেছেন আউট অফ দ্য আইস, আইসের থেকে বাহিরে। স্টিয়ার মানে হচ্ছে পরিচালনা করা। যেমন আমরা আমাদের দেখবেন ল্যাঙ্গুয়েজ অনেক সময় বলে স্টিয়ারিং পার্টি, স্টিয়ারিং পার্টি মানে যে পার্টিটা রুলিং করতেছে। তাহলে উনি স্টিয়ার করে নিয়ে গেছেন এই শিপটারে আউট অফ দা আইস, আইসের থেকে, আইসের বাহিরে। এন্ড টার্ন নর্থ, নর্থ দিকে গেছেন। নর্থ মানে হচ্ছে উত্তর দিকে উনি গেছেন। দে উড হ্যাভ টু ওয়েট আউট দ্য উইন্টার ইন এ ওয়ার্মার ক্লাইমেট, এটা যদি উনি না করতেন তাহলে তাদেরকে হয়তো উড হ্যাভ টু ওয়েট আউট, তাদেরকে উড হ্যাভ টু অপেক্ষা করতে হতো বের হওয়ার জন্য উইন্টারের টোটাল সময়টা। তার মানে উইন্টারের পরে তাদেরকে বের হতে হতো। এবার আমরা একটু পড়ি অপশন গুলো। অপশন এতে বলছে হি হ্যাড বিন গিভেন ফ্রি সাম পুয়ার অ্যাডভাইস। আচ্ছা, ওনারে কি আসলে পুয়ার অ্যাডভাইস, হি হ্যাড গিভেন, উনি কি আসলে পুয়ার অ্যাডভাইস দিয়েছিলেন? এটা নিয়ে কোনো আলোচনা আছে? পুয়ার অ্যাডভাইস দিয়েছিলেন? কিছু বলছে এমন কিছু? না, এটা নট গিভেন, কোনো কিছুই বলে নাই। হিজ স্কিলস, তার যে স্কিল এট সেইলিং,
saved the boat and crew, এই নৌকা এবং তার যে ক্রু আরো যে আদার্স মেম্বাররা ছিলেন তাদেরকে সেভ করতে। হ্যাঁ, এটা কিন্তু বলছে এই যে তার রিমার্কেবল শিপম্যানশিপের কারণে তারা ওই জায়গা থেকে বের হয়ে আসছে, না হলে তাদেরকে কিন্তু উইন্টারের সময় পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপশন যেটা হতে পারে। তো অপশন নাম্বার বি সেটা আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট বললো হি রিফিউজ টু লিসেন এন্ড দ্য ওয়ার্নিংস অফ আদার্স, অন্যরা তারে ওয়ার্নিং দিতে সেটা উনি শুনেন না, এই ধরনের কোনো আলোচনা আছে এই জায়গায়? নট এট অল, নট গিভেন। তারপরে হচ্ছে he was originally confident that he could reach Antarctica, উনি কনফিডেন্ট ছিলেন অ্যান্টার্কটিকাতে পৌঁছাবেন। সেটা কি আসলে বলেছে? হ্যাঁ, উনি কনফিডেন্ট ছিলেন, বাট অ্যান্টার্কটিকাতে উনি পৌঁছাবেন তা নিয়ে আলোচনা আছে? নট এট অল। সো দ্য অ্যান্সার ইজ বি হিয়ার, অপশন বি। এবার আমরা নেক্সট অপশনটাতে নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। যেহেতু কোয়েশ্চেন নাম্বার 12 আছে 7th প্যারাগ্রাফ, মানে হচ্ছে এটা, আর আমরা এই কোয়েশ্চেনটা পেলাম এই জায়গায়, একদম শেষ পর্যন্ত গেছে কোয়েশ্চেন নাম্বার 10। সো ইটস লজিক্যাল যে কোয়েশ্চেন নাম্বার 11টা কোথায় আছে? এই 6 প্যারাতেই আছে, এবং 6 প্যারাটা ছোট, আমরা পড়তে আমাদের জন্য ইজি হবে। 6 প্যারাতে বললো আফটার, একজন মানুষ শ্রিয়ার ফাইনালি রিচ অ্যান্টার্কটিকা, উনি যখন অ্যান্টার্কটিকাতে পৌঁছাইছেন, হি রিয়েলাইজ, তিনি ফিল করতেন, বুঝতে পারতেন। আচ্ছা, এবার আমরা দেখি এ ইয়ার লেটার দেন প্ল্যান্ড, প্ল্যানের 1 বছর পরে শিরার এন্ড 6 men ফাইনালি অ্যান্টার্কটিকা, তারা অ্যান্টার্কটিকাতে পৌঁছাইছেন। ক্যাচিং আপ উইথ, ক্যাচিং আপ উইথ কট অ্যান্ড আর্মসডেন, উনি কোনো কিছুর মাধ্যমে ওনারা অর্থাৎ ক্যাচ আপ হয়েছেন বা ওনাদের ধরা হয়েছে, এবং তাদের মাধ্যমে ওয়াজ আউট অফ দ্য কোয়েশ্চন হি হ্যাড সেইড, আচ্ছা উনি বলেছেন, এই যে দেখেন এই জায়গা থেকে আসলে ওনার ফিলিংসটা শুরু হয়েছে, হি উড স্টিক টু সায়েন্স দিস টাইম, উনি সায়েন্সের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। স্টিক টু সায়েন্স অনেক সময় যে বলে দেখবেন, বিশেষ করে গভর্নমেন্ট অফিসিয়ালরা যারা আছেন, যে আই উইল স্টিক টু দ্য ল, অর্থাৎ আমি ল এর বাইরে কোনো কিছু করবো না। তো উনিও স্টিক টু দ্য সায়েন্স, সায়েন্সের বাহিরে উনি কোনো কিছুই করবেন না। নেক্সটে উনি কি বললেন? ইয়েট, কিন্তু শ্রেয়াস স্টিল ফেল্ট দ্য পুল মানে উনি একটু ইমোশনাল হয়ে গেছেন, ওই যে পুল নিয়ে, নর্থ পুল সাউথ পুল এগুলো নিয়ে একটু উনি খুব বেশি সেন্সেশন, আবেগপ্রবণ হয়ে গেছেন। এন্ড ইভেন্চুয়ালি ফাইনালি ডিসাইড করছেন হি উড হেড সাউথওয়ার্ড, উনি দক্ষিণ দিকে যাবেন, টু এক্সপেরিয়েন্স দ্য থ্রিলস এন্ড হার্ডশিপ। কেন তিনি সাউথ দিকে যাবেন? কষ্টটা বোঝার জন্য, কি পরিমাণ কষ্ট আছে ওই পুলারে সেটা বোঝার জন্য উনি দক্ষিণ দিকে আহ দক্ষিণ দিকে যেতে যাচ্ছেন। হি হ্যাড অলওয়েজ ড্রিমড অফ, এবং এটা উনার সব সময়ের একটা স্বপ্ন ছিল। উইথ উইথ প্রভিশন ফর 20 days, 20 দিনের রসদের কারণে, হি এন্ড 4 men উড সি হাউ ফার দে কুড গো, ওনারা দেখতে যাচ্ছেন যে কত দূর তারা যেতে পারেন। এবার আমাদের ফাইন্ড আউট করতে হবে ওনাদের রিয়েলাইজেশনটা কি। অপশন এতে বলছে হি ওয়াজ আনশিওর দ্য ডিরেকশন হি শুড ফলো, তার কোন ডিরেকশনটা যাওয়া উচিত, উনি কি আনশিওর ছিলেন নাকি উনি শিওর ছিলেন? এই স্টেটমেন্টটা ট্রু না ফলস বলেন? এই স্টেটমেন্টটা ফলস। কিভাবে ফলস? উনি তো শিওর ছিলেন যে উনি সাউথ দিকে যাবেন, এই যে এই জায়গায় লিখে আছে না সাউথ ওয়ার্ড, ওনারা সাউথ দিকে যাবেন, তো দিস অপশন ইজ ফলস। নেক্সট নেক্সট আমরা একটু লোকেট করি। হি উড হ্যাভ টু গিভ আপ অন ফুলফিলিং হিজ পার্সোনাল ড্রিম, তার পার্সোনাল অ্যাম্বিশন, পার্সোনাল ড্রিম ছেড়ে দিতে হবে, এই ধরনের কোনো আলোচনা আছে?
উনি এই এরিয়াতে যেতে চান, এটা ওনার ড্রিম ছিল সেই জন্য, বাট উনাকে ছেড়ে দিতে হবে এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বলেছে? বলে নেই। তাহলে এটাও আসলে নট গিভেন। নেক্সট, হি মাইট নট হ্যাভ ইনাফ ফুড টু গেট টু সাউথ পোল। সাউথ পোলে পৌঁছানোর জন্য হয়তো উনার পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে না। এটা নিয়ে আলোচনা আছে? হ্যাঁ, এটা হতে পারে। দেখেন লিখা আছে উইথ দ্য প্রভিশনস উইথ দ্য প্রভিশনস অফ 20 ডেজ। 20 দিনের খাবার আছে ওনাদের কাছে। 20 দিনের খাবার আছে এবং সেই খাবার নিয়ে ওনারা কতদূর পৌঁছাইতে পারেন সেই জিনিসটা ওনারা দেখতে পান। তাহলে ওনাদের মাইট হ্যাভ নট মানে সম্ভাবনা আছে। তাহলে এই অপশনটা কিন্তু সি। হি স্টিল ওয়ান্টেড টু কম্পিট ইন দ্য রেস এগেইনস্ট আদার টিমস। অন্য টিমের সাথে কম্পিট করতে, এটা নিয়ে কি কোনো আলোচনা আছে এই জায়গায়? নট গিভেন। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। নেক্সট আমরা একটু লোকেট করতে চাই কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 এর ফোকাসিং পয়েন্টটা হচ্ছে 7th প্যারাগ্রাফে রাইটার কি করতেছেন। আচ্ছা, আমরা যখন পাবো হোয়াট ইজ দ্য রাইটার ডুইং, রাইটার কি করতেছেন 7th প্যারাগ্রাফে, সেটার ক্ষেত্রে প্যারাগ্রাফটা যদি খুব বেশি বড় হয়, আই রিপিট, প্যারাগ্রাফটা যদি খুব বেশি বড় হয় তাহলে প্যারাগ্রাফের প্রথম 2 লাইন শেষ 2 লাইন পড়বেন। এটা হচ্ছে প্রথম ডিউটি। যদি প্যারাগ্রাফ খুব বেশি বড় হয়, প্রথম 2 লাইন শেষ 2 লাইন পড়বো। আর প্যারাগ্রাফ যদি খুব বেশি বড় না হয় তাহলে ফুল প্যারাগ্রাফটা পড়ে ফেলবো। তো আমাদের 7th প্যারাগ্রাফ এমসিকিউ এর জন্য দিস ইজ নট এ বিগ প্যারাগ্রাফ, এটা আমরা ফুলটাই পড়ে ফেলতে পারি। সো লেটস স্টার্ট। হিয়ার আর সেট অফ অন 20 জানুয়ারি ইন 1912। 1912 সালে ওনাদের জার্নি শুরু করছেন উইথ টাকেডার সাথে এবং 2 ডগস হ্যান্ডলার, আরো 2জন ডগ হ্যান্ডেল করে এই ধরনের লোকের সাথে। লিভিং 2 men at the edge of the ice self to make meteorological measurement। এবং ওনারা 2জন মানুষের রেখে গেছেন আইস আইস যে আইসের কিনারায়, হয়তো কোন একটা পোর্শনে যে জায়গায় ল্যান্ড করছেন তার কিনারায় 2জন মানুষের রেখে গেছেন যারা মেট্রোলজিক্যাল মেজারমেন্ট করবে। পরে উইক দে স্ট্রাগল থ্রু ওয়ান ব্লিজার মানে অদ্ভুত, খুবই ভয়ঙ্কর, আফটার অ্যানাদার মানে তারা খুব অদ্ভুত একটা স্ট্রাগল তারা ফিল করলো। হোল্ডিং আপ দেয়ার টেন্টস ডিউরিং দ্য ওয়ার্স্ট ওয়েদার। তাদের যে টেন্ট তাঁবু ছিল সেটা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ওয়েদারের কারণে। দ্য টেম্পারেচার ফেল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার -25 এ চলে গেছে। এন্ড ফ্রস্ট বাইট ক্লেইমড সাম অফ দ্য ডগ। ফ্রস্ট বাইট মানে ফ্রস্টের যে একটা, ফ্রস্ট মানে কি আমরা তো এটা ফিল করতে পারি না। যখন হচ্ছে শীতের, আমরা কনকনে শীত তখন মনে হয় যে শীতটা হাড়ে লেগে গেছে। ফ্রস্ট বাইট শীতের এই যে ফ্রস্ট বা বরফ, সেটারও কিন্তু একটা ফোর্স আছে। এটা কামড় টাইপের এর মতোই একটা। তো এটাও তারা ফিল করতে লাগলেন। অন 26 জানুয়ারি তারা তিনি এস্টিমেট করলেন দেয়ার ওয়ার এনাফ প্রভিশনস টু কন্টিনিউ ফর 2 more days। তাদের কাছে এমন খাবার আছে যে খাবার দিয়ে তারা মাত্র আর 2 দিন কন্টিনিউ করতে পারবে। 2 days later he announced it was time to টার্ন ব্যাক। উনি 2 দিন পরে উনি অ্যানাউন্স করছেন যে এটাই সময় তাদেরকে ব্যাক করে যেতে হবে। তারপরে টাকেডা ক্যালকুলেট করেছেন they had reached 80 ডিগ্রি 80 ডিগ্রি এবং 5 সাউথ। তারা এটা অক্ষরেখা যেটা, ওনারা এতটুকু সাউথে গিয়েছেন। হ্যাড ট্রাভেল 250 কিলোমিটার এবং 250 কিলোমিটার ওনারা ট্রাভেল করছেন। দ্য ম্যান হোয়েস্টেড দ্য জাপানিজ ফ্ল্যাগ, তারপরে সে জাপানিজ যে ফ্ল্যাগ আছে সেটারে টানায় দিছে। এই হচ্ছে টোটাল আলোচনা। তাহলে আমি একটু সামারাইজ করি। ওনারা হচ্ছে প্রথমে 1912 সালে 20 জানুয়ারি তাদের যাত্রা শুরু করছেন এবং তারা প্রথম উইকে তারা স্ট্রাগল ফেস করছেন। তাদের টেম্পারেচার 25-এ চলে গেছে। তারপরে তারা এস্টিমেট করে দেখছেন 2 দিনের খাবার আছে।
পরে 2 দিন যাওয়ার পরে তারা অ্যানাউন্স করছেন যে তারা ব্যাক করবেন, তবে তার মধ্যে তারা 250 কিলোমিটার চলে গেছেন, তারপরে তারা তাদের ফ্ল্যাগটা টানাই দিয়েছেন, জাপানিজ ফ্ল্যাগ। এবার রাইটার কি করতেছেন এই জায়গায়? অপশন এ, ক্রিটিসাইজিং ডিসিশন সার্টেন কনসার্নিং সায়েন্টিফিক রিসার্চ। উনি কি কোনো ডিসিশনটা আসলে ক্রিটিসাইজ করতেছেন, যেটা সায়েন্টিফিক রিসার্চকে কনসার্ন করে? এই ধরনের কোনো আলোচনা আছে? আপনাদের কাছে মনে হলে অবশ্যই লিখবেন ইয়েস অর নো। এটা নিয়ে কি কোনো আলোচনা ছিল? ক্রিটিসাইজ করছেন কোনো ডিসিশনের? না, ইনি আসলে ক্রিটিসাইজ করেন নাই, সমালোচনা করেন নাই যে একটা ডিসিশন ভালো ছিল খারাপ ছিল, বলেন নাই। এক্সপ্লেইনিং, ব্যাখ্যা করতেছেন হোয়াই এ পার্টিকুলার মিস্টেক হ্যাড অকার্ড, কেন ভুল হইছে এটাকে আসলে উনি এক্সপ্লেইন করছেন, না উনি সিচুয়েশনটা বুঝাচ্ছিলেন? সিচুয়েশন বুঝাচ্ছিলেন, উনি আসলে কেন ভুল, কেন তার মিস্টেক হয়েছে এটা আসলে আলোচনা করেন নাই। এটাও অ্যান্সার হচ্ছে না। ডেসক্রাইবিং দ্য কন্ডিশনস দ্য এক্সপিডিশন ফেস, অর্থাৎ যারা ওই জায়গায় গিয়েছে, এক্সপিডিশন মানে যাত্রা, রিসার্চের যে গবেষণা করতে যারা গিয়েছেন, তারা কি কন্ডিশন ফেস করতেন সেটা এক্সপ্লেন করতেছেন, ডেসক্রাইব করতেছেন। এটা হতে পারে, কারণ এই জায়গায় তাই আসলে বলা হয়েছে তারা কত তারিখে গিয়েছেন, কিভাবে কত ডিগ্রিতে পৌঁছে গেছে, কতটুকু দূরে পৌঁছাইছেন। রিজেক্টিং দ্য আইডিয়া শ্রিয়ার্স ওয়াজ পুয়ারলি প্রিপেয়ার্ড, যেটা পুয়ারলি প্রিপেয়ার করছে সে আইডিয়াটা রিজেক্ট করছে না, এটা নিয়ে আসলে কোনো আলোচনা নাই। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। আচ্ছা, এবার আমাদের পরের কোয়েশ্চনটা একটু আছে, পরের কোয়েশ্চনটা লিখে আছে দেখেন, মেইন পয়েন্ট ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ। ফাইনাল প্যারাগ্রাফের মেইন পয়েন্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে যে ফাইনাল প্যারাগ্রাফের মেইন পয়েন্টটা কি। ফাইনাল প্যারাগ্রাফের মেইন পয়েন্ট ফাইন্ড আউটের জন্য আমাদেরকে সবসময় কানেকটিভ গুলাতে ফোকাস করতে হবে। কানেক্টরস, নেগেটিভ কানেক্টরস, যেমন ইয়েট, বাট, হাউএভার, এই ধরনের যে কানেক্টর গুলো আছে সেইগুলোতে ফোকাস করতে হবে। আই রিপিট, যখন আমাদেরকে মেইন পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে, মেইন পয়েন্ট ফাইন্ড আউটের জন্য আমরা প্রত্যেকটা কানেক্টরে ফোকাস করব। ইয়েট, বাট, হাউএভার, এইগুলোতে ফোকাস করবেন। এবার আপনাদের কাজ হচ্ছে এই প্যারাতে, ফাইনাল প্যারাগ্রাফে এই ধরনের কানেক্টর আছে কিনা একটু ফাইন্ড আউট করেন, এবং সেটা থাকলে কি চ্যাট বক্সে লিখবেন। প্রথম দিকে নাই, তারপরে নাই, আমার কাছে মনে হয় ইয়েট আছে, ইয়েট। তো এই পোর্শন থেকে আমাদের পড়তে হবে। তো আই রিপিট, আমাদের কি করতে হবে? মেইন পয়েন্ট থাকলে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে ইয়েট, যে সিগন্যালিং যে ওয়ার্ড গুলো আছে, অর্থাৎ যেগুলো দিয়ে অপিনিয়ন চেঞ্জ হয়, ইয়েট, বাট, হাউএভার, নেভারদালেস, এই ধরনের কানেক্টর আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো যেহেতু ইয়েট পেলাম, তারপর থেকে বলি, শ্রিয়ার্স এক্সপিডিশন ওয়াজ হিরোইক, তার যে এই যাত্রাটা, এটা খুব বেশি সাহসিক ছিল। দে ট্রাভেলড বিয়ন্ড 80 ডিগ্রি সাউথ, তারা 80 ডিগ্রি সাউথের বিয়ন্ডে তারা কি করছে? ট্রাভেল করছে। ওয়ান ওয়ান ফর অনলি 4 টিমস টু হ্যাভ গন সো ফার সাউথ এট দ্যাট টাইম, এবং তাদের মধ্যে মাত্র তারা এইটাই বুঝতে পারছে যে ওয়ান অফ অনলি 4 টিমস, এই 4টা টিমের মধ্যে একটা টিম তারা এত দূর পর্যন্ত যেতে পারে ওই সময়। ফার্দার মোর, দে ডিড ইট অল উইদাউট দ্য অ্যাডভান্টেজেস অফ আদার টিমস, তারা অন্যান্য টিম যে সুবিধাগুলো পাইছে সেই সুবিধাগুলো ছাড়াই তারা এটা করে ফেলে। অর্থাৎ অর্থাৎ তাদের যে যাত্রাটা, সেই যাত্রাটা তারা সম্পূর্ণ করে উইথ নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, পূর্বের কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। এবার একটু অপশন এটা পড়ি। কনসিডারিং দ্য প্রবলেমস had to deal with, his achievement was incredible, তাদের অ্যাচিভমেন্ট, অর্জন অসাধারণ ছিল। এটা হতে পারে? চ্যাট বক্সে লিখবেন ইয়েস অর নো। ইয়েস, এটা হতে পারে। কিভাবে হতে পারে? ঠিক আছে, দেখেন, কনসিডারিং দ্য প্রবলেমস
তাদের যে প্রবলেম গুলো ছিল তাদের সেগুলোর কনসিডার করে তাদের অ্যাচিভমেন্ট বেশি ছিল। হ্যাঁ, তাই বলছে, অন্যান্যরা যে সুযোগ সুবিধা পাইছে সেগুলো ছাড়াই তারা অনেক পরিমাণে আগে আগে। তারপরে অপশন বি, ইন জাপান দ্য রিয়াকশন, অ্যাডভেঞ্চার, অ্যান্টার্কটিকা, সারপ্রাইজ, এগুলো নিয়ে আসলে আলোচনা নাই। তারপরে ইট ওয়াজ ওবিয়াস দ্যাট আমসেন উড রিসিভ মোর অ্যাটেনশন এক্সপ্লোরার, তারা অন্যগুলো বেশি অ্যাটেনশন রিসিভ করতে, এটা আসলে ওইভাবে ফোকাস করে নাই। ডি বলছে তিনি অ্যাচিভ করছেন মোর অন অ্যান্টার্কটিক এক্সপেডিশন দ্যাট হি হ্যাড এভার এক্সপেক্টেড, তার প্রত্যাশা আছে না, এক্সপেকটেশন নিয়ে আলোচনা নাই। তো অপশন ডি ও বাদ, সি ও বাদ, বি ও বাদ, অ্যান্সার হচ্ছে অপশন এ। তো ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো সলভ করলাম, আমাদের একটা এমসিকিউ বাকি আছে, কোয়েশ্চেন নাম্বার 9। তো 9টা আমরা সলভ করেছিলাম। লিখে আছে দেখেন, হোয়েন রিপোর্টার্স ইন নিউজিল্যান্ড মেট শিরের, দে ওয়ার, রিপোর্টাররা যখন মিট করছিল তখন তারা কি ছিল, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, যেহেতু এটা কোয়েশ্চেন নাম্বার 9, অবশ্যই 10 এর উপরে থাকবে। আমরা 10 কোন পোর্শনে পেয়েছিলাম, ইফ উই ক্যান রিমেম্বার, 10 ছিল প্যারাগ্রাফ 5 এ। তো 5 এর উপরে আমাদের খুঁজতে হবে। 5 এর উপরে আমরা খুঁজবো নিউজিল্যান্ড রিপোর্টার্স, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। নিউজিল্যান্ড রিপোর্টার। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের কল কি ড্রপ হয়ে গেছে? ওকে, মেবি নট, রাইট? ক্যান ইউ লিসেন টু মি? শোনা যাচ্ছে আমাকে? ওকে। আচ্ছা, ইয়েস আমার স্যার। ওকে, আমরা নিউজিল্যান্ড পাচ্ছি, এই প্রশ্নটাতে একটু লোকেট করি। নিউজ একটা নোটিফিকেশন আসলো তো ইয়েতে, তাই আমি একটু জিজ্ঞেস করলাম। নিউজিল্যান্ড পাচ্ছি আমরা 4th প্যারাগ্রাফে, তো এবং রিপোর্টারও আছে দেখেন। তো এই পার্টটা পড়লে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন নিউজিল্যান্ড লোকাল রিপোর্টার্স ওয়ার অ্যাস্টনিশ, লোকাল রিপোর্টার আশ্চর্যিত হয়েছিল। শিপ ওয়াজ হাফ দ্য সাইজ অফ আমস্টেন শিপ, অন্য আরেকজনের শিপের সাথে কম্পেয়ার করতেছে এবং সেটার সাথে কম্পেয়ার করে বলতেছে যে তাদের শিপটা কি ছিল, অর্ধেক ছিল। এটা সত্য, ট্রু। ইট ওয়াজ রেইনফোর্সড উইথ আয়রন প্লেট। রেইনফোর্স মানে স্ট্রাকচার, গঠন হওয়া। তাহলে এটা গঠিত হয়েছিল বা এটা বানানো হয়েছিল আয়রন প্লেট দিয়ে, এক্সট্রা উড দিয়ে। বাট দ্য শিপ হ্যাড অনলি ফিবলেস্ট ইঞ্জিন, ফিবলেস্ট মানে সবচেয়ে দুর্বল, কিন্তু এটা দুর্বল ইঞ্জিন ছিল। টু হেল্প রেইনফোর্স ইটস অ্যাওয়ে থ্রু আইস, রেইনফোর্স মানে হচ্ছে সরি ফোর্স, টু হেল্প ফোর্স, ফোর্স মানে এটারে আহ, শক্তিশালী করা। তাহলে শক্তিশালী করার জন্য এটা খুব বেশি কি ছিল না, খুব বেশি ইয়ে ছিল না, এটা বলছে যে ফিবলেস্ট। বাট দ্য শিপ হ্যাড অনলি ফিবলেস্ট ইঞ্জিন, খুব দুর্বল ইঞ্জিন ছিল। ফিউ ডাউটেড, কিছু মানুষ ডাউট করছেন যে শিয়ার্স এনকারেজ, বাট মোস্ট রেকন, কিছু মানুষ ডাউট করছেন সে কারেজ হয়েছে, তার সাহসটা বুঝতে তার সাহসটা আসলে তারা ডাউট করছেন যে তার সাহস, এটা তারা ডাউট করছেন কিছু, কিন্তু অধিকাংশ মানুষ বুঝতে পারছেন, মোস্ট রেকন, দ্য এক্সপেডিশন টু বি ইল প্রিপেয়ার্ড, এটা আসলে একটা ওয়েল প্রিপেয়ার্ড না, ইল প্রিপেয়ার্ড মানে খুব বেশি প্রিপারেশন নেওয়া হয় নাই। এজ দ্য জাপানিজ হ্যাড অনলি লাইট ওয়েট স্লেজ, জাপানিজদের খুব হালকা হালকা স্লেজ ছিল। স্লেজ মানে কি? স্লেজ হচ্ছে বরফে চলাফেরার জন্য একটা পার্টিকুলার একটা ওই যে একটু বরফে চলার যে গাড়িটা, একটা ভেহিকল যেটা বরফে চলার জন্য ইউজ হয়, এটার বলা হয় স্লেজ। এই স্লেজটা তাদের অনলি লাইট ওয়েট, খুব হালকা স্লেজ ছিল, ফর ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য আইস, মেড অফ ব্যাম্বো এবং উড, এবং সেগুলো ছিল ব্যাম্বো এবং উডের। এবার অপশন গুলো পড়ি। প্রথম অপশনে বললো কনসার্ন অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ হিজ ইকুইপমেন্ট, তার ইকুইপমেন্টের কোয়ালিটি নিয়ে তারা কনসার্ন ছিলেন। এটা কি হতে পারে? চ্যাট বক্সে লিখবেন ইয়েস অর নো। কনসার্ন কি হতে পারেন তারা তাদের কোয়ালিটি নিয়ে? আচ্ছা, এটা হতে পারে, তারা কোয়ালিটি নিয়ে বলছেন, দেখেন এই জায়গায় বলছে কিন্তু ক্লিয়ারলি ফিবলেস্ট ইঞ্জিন, খুব দুর্বল ইঞ্জিন, এবং এটা নিয়ে তারা কনসার্ন ছিল, রাইট? তো এটা এই প্রশ্ন থেকে এটা আসে।
তারপরে ইমপ্রেসড উইথ দ্য ডিজাইন অফ দ্য শিপ, শিপের ডিজাইন নিয়ে তারা ইমপ্রেসড হয়েছে। তারা কি আসলে শিপের ডিজাইন নিয়ে ইমপ্রেস হয়েছে? শিপের ডিজাইন নিয়ে কোনো আলোচনা আছে এই জায়গায়? আচ্ছা, এই জায়গায় বলছে তারা রিপোর্টার্স অ্যাস্টনিশড হয়েছে কারণ শিপ শিপ ছিল হাফ সাইজ, সাইজে অর্ধেক ছিল। এই সাইজে অর্ধেক মানে কিন্তু ডিজাইন ফুললি বুঝায় না। ডিজাইন মানে সাইজ সহ আরো অনেক স্ট্রাকচারাল অনেক ব্যাপার স্যাপার আছে। তো এটা নিয়ে আলোচনা নাই শিপের ডিজাইন নিয়ে। সি, সিতে বলছে তারা সার্টেন ছিল হি ওয়াজ আনএওয়্যার দ্য ডেঞ্জার্স এহেড, তারা যে ডেঞ্জার গুলো সামনে আছে সেটা সম্পর্কে তারা জানে না, এই ব্যাপারটা নিয়ে তারা নিশ্চিত ছিল। এই ধরনের কোনো তথ্য আছে? নাই, এটাও নট গিভেন মনে হচ্ছে। নেক্সটে বললো তারা সারপ্রাইজ হয়েছে বাই দ্য ব্রেভারি হি ডেমনস্ট্রেটেড, সাহস যে তিনি দেখাইছেন সেই সাহসের ব্যাপারে তারা সারপ্রাইজ হয়েছে। এটা কি আসলে বলেছে? ইভেন তারা তো কিছু মানুষ ফিউ ডাউট করছে তো অনেকেই, তাহলে তারা সারপ্রাইজ হয় নাই। এটা আমরা উই ক্যান সে ফলস। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। তারা কনসার্ন ছিল কোয়ালিটি, তাদের যে ইকুইপমেন্ট গুলো ছিল ইকুইপমেন্ট গুলোর কোয়ালিটি নিয়ে। That is all about the solution of the MCQs. So we have also solved two passages, দুইটা প্যাসেজের এমসিকিউ আমরা সলভ করলাম। এবার এগুলো নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন। কারো যদি কোয়েশ্চেন থাকে আমরা আপ করবো প্লিজ। No, ওকে, sir, মেবি we need practice, I think. আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এক্স্যাক্টলি ইউ নিড মোর প্র্যাকটিস। প্র্যাকটিস করলে আসলে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো এন্ড ইট উইল বি ক্লিয়ার টু আস। তো প্র্যাকটিস ইজ দ্য অনলি থিং। বাট কিছু কিছু পয়েন্ট আছে, যেমন আমরা পড়ছিলাম না মেইন পয়েন্ট, তারপর হচ্ছে মেইন প্রবলেম বা রাইটার কি করতেছেন, এগুলো যদি আমরা ফোকাস করি রাইটার কি করতেছেন সেটা বোঝার জন্য আমি কি বলছিলাম যে স্যার প্রবলেমটা হচ্ছে কি এটা অনেক টাইম কনজিউমিং, মানে হ্যাঁ টাইম কনজিউমিং তো অবশ্যই, বাট বুঝে বুঝে পড়লে কিন্তু সলভ করা পসিবল। যে সবচেয়ে কম টাইমে কিভাবে সলভ করা যায়। কম টাইমে সলভ করতে হলে বিকজ স্যার আপনার আইএলটিএস এর ক্ষেত্রে টাইমিংটাই, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টটা টাইমটা ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদেরকে হচ্ছে যেমন সবগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। বিকজ ইফ ইউ ওয়ান্ট টু কারেক্ট অল দ্য কোয়েশ্চেন ইট ইজ হাইলি লাইকলি টু মেক মিস্টেক, মিস্টেকের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য আমরা যেই সময়ের ভিতরে যে এমসিকিউ গুলো সলভ করতে পারি সেগুলো সলভ করার ট্রাই করব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো সেম অ্যান্সার দিয়ে দিব, তাহলে ওই জায়গা থেকে হওয়ার পসিবিলিটি থাকবে। সেটা কিভাবে হতে পারে? ধরেন ফর এক্সাম্পল এটা আমি যদি এই 9 to 13 বলি, আপনি সলভ করতে পারছেন দুইটা কোয়েশ্চেন নাম্বার 11 12, 11 এর অ্যান্সার পাইছেন ধরেন বি, 12 এর পাইছেন সি, তাই তো? আমি যে কোনো এক্সাম্পল দিচ্ছি, এগুলো কিন্তু রিয়েল অ্যান্সার না। এবার বি সি পাইছেন তো, এবার বাকি সবগুলো আপনি এ দিয়ে দেন, তাহলে ওই জায়গা থেকে আপনার আরেকটা হবে। তো এইটারেও বলা হয় একটা অ্যাপ্রোচ। আমাদের তো যারা আমরা যারা বেসিকলি পরীক্ষা দিতে চাই আমাদের টার্গেট থাকবে 6.5 7 7.5 হতে পারে। তো যাদের আমাদের এই টার্গেট আমরা সবগুলো 100% সলভ করতে হবে, এটা এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসা। আর আর আমরা ডিপলি যদি প্র্যাকটিস করি অবশ্যই পারবো। আর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্পিড রিডার হবেন, তখন দেখবেন যে আপনি 20 মিনিটসেই সলভ করতে পারছেন। Thank you very much for joining the class. See you in the hopefully this is the first and last class with you guys. So take care and Allah Hafiz.